নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর লেখা লে মিজারেবল গল্পটির অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে থাকছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে শুভদীপ, আলোকলতা, প্রদীপ, নীলাঞ্জন, বুবাই, মৌমিতা, শুভ্র বিজয়, সৌরদীপ এবং সায়নদীপ। আবহ সঙ্গীতে সূর্য, প্রচ্ছদ অলঙ্করণে রোহন, শব্দগ্রহণ এবং সমগ্র পরিকল্পনায় আমি নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, ভিক্টর হুগোর লেখা লে মিজারেবল অন্তিম পর্ব। চারিদিকে জ্বলছে বিদ্রোহের আগুন। রাজ সৈন্যের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে বহু লোক হচ্ছে হতাহত। এমনই এক পরিস্থিতির মধ্যে একদিন ম্যারিউস তার দাদুর কাছে বিয়ের কথাটা তুলল। মেসিয়ে জিলেনড্রামা বললেন, বিয়ে করবে? তা তো আমার জন্য খুব সুখের কথা। আহা, আজ যদি তোমার মা বেঁচে থাকতো। সবই অদৃষ্টের খেলা। তা হোক, আমরা তাহলে এবার পাত্রী দেখি তোমার জন্য, কি বলো? ম্যারিউস কিছুটা ইতস্তত করল, তারপর বলল, দাদু, বলছিলাম যে মেয়ে আমার ঠিক করা আছে দাদু। অনেক দিন থেকেই কথাটা আপনাকে বলবো ভাবছিলাম। মেসিয়ে জিলেনড্রামা বিহ্বল দৃষ্টিতে ম্যারিউসের দিকে তাকিয়ে রইলেন। দৃষ্টিতে তার বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, ঠিক বুঝতে পারলাম না ম্যারিউস, কি বলছো তুমি? ম্যারিউস জবাব দিল, মেয়ে আমার ঠিক করা আছে দাদু। তার নাম কোজেট। খুবই ভালো মেয়ে, আপনাদের কারোরই অপছন্দ হবে না। গত কয়েক বছর যাবৎ তারা এই শহরেই বসবাস করছে। বাবার নাম মসিয়ে কসলভা। খুবই নিরীহ আর সম্ভ্রান্ত পরিবার ওরা। আমি অনেক ভেবেচিন্তেই দেখেছি দাদু, এ মেয়েকেই আমি বিয়ে করতে চাই। আপনারা শুধু অনুমতি দিন। মেয়ে সুশীলা এবং সাথে সাথে সুন্দরীও বটে, তাই নয় কি ম্যারিউস? কিন্তু মেয়েরা সব খবর জানাও আমাকে। মেয়ের বাবা কি করেন, বংশ, তাদের পরিবার, এসব খবর নিয়েছো? মেসিয়ে জিলেনড্রামার কণ্ঠে এবার স্পষ্ট ক্রোধ এবং ব্যঙ্গ। ফসলভা কোজেত সম্পর্কে ম্যারিউস যা জানে জানালো। মেসিয়ে জিলেনড্রামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ম্যারিউস, তুমি কার দৌহিত্র আর কাদের সম্পত্তির তুমি উত্তরাধিকারী, তার বংশ পরিচয় কি তুমি জানো? জানি দাদু। তাই যদি জানো, তবে এ বিয়ের কথা তুমি কি করে বললে? আমি বলে দিচ্ছি ম্যারিউস, এই বিয়ে হবে না, হতে পারে না। আর হ্যাঁ, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মুখে কালি দিয়ে তুমি যদি ওখানে বিয়ে করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। মেসিয়ে জিলেনড্রামা উত্তেজনায় কাঁপতে লাগলেন, তারপর আবার বললেন, আমি বিস্মিত হয়েছি ম্যারিউস। শেষে তুমিও আমার মান ইজ্জত, আমার পরিবারের আভিজাত্যে কলঙ্ক লাগাতে উদ্যত হয়েছ। ম্যারিউস হয়তো এতটা আশা করেনি। সে মেসিয়ে জিলেনড্রামাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। মেসিয়ে সব কথা শুধু শুনেই যেতে লাগলেন। উত্তেজনাকে তখন তিনি খানিকটা সামলে নিলেন। ম্যারিউসের সব কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, এ বিয়ে হতে পারে না ম্যারিউস। দাদু ভাই আমার, একটু বুঝতে চেষ্টা করো। ম্যারিউস আবার বোঝালো। মেসিয়ে জিলেনড্রামা এবার হাসতে হাসতে বললেন, তুমি এখনো নিতান্ত ছেলে মানুষ ম্যারিউস। আমার এবার 91 বছর বয়স হলো।
মাথার চুল শুধু শুধু তো হাওয়ায় পাকেনি। পৃথিবীর অনেক কিছুই তুমি জানো না। আসলে আসলে তুমি একটা মূর্খ। কোথাকার কোন মেয়ে তেমন কোনো ভালো বংশ পরিচয় নেই। তোমার মতো বংশজাতওয়ালা একটা ছেলে হাতে পেলে তাদের তো স্বর্ণপ্রাপ্তি। তুমি আমাকে আগে বললে আমি তোমার ভুল ভাঙিয়ে দিতাম। হ্যাঁ, সে যাকে এ মেয়ের ধান্দা তুমি ছেড়ে দাও। ম্যারিউস এবার উঠে দাঁড়ালো। আর নয়, অনেক অপমান সে এতক্ষণ সহ্য করেছে। সে সোজা ঘরের দরজার দিকে এগিয়ে গেল। মিসেস ইলানরামা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ ম্যারিউস? মিসেস ইলানরামার দিকে ফিরে মাথা নুইয়ে এসে বলল, আপনার দয়ার জন্য আমি কৃতজ্ঞ দাদু, কিন্তু আভিজাত্যের অহংকারে আজ আপনি আমাকে অপমান করলেন। আমার বাবাকেও আপনি এই আভিজাত্যের দম্ভে 5 বছর আগে অপমান করেছিলেন। আপনি অভিজাত, অথচ লোকজনকে যাচ্ছে তাই অপমান করতেও আপনার কুণ্ঠা নেই। ভালোই হলো দাদু ভাই, আপনার আচরণ আমার চিরদিন মনে থাকবে। আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সম্পত্তি আর টাকা পয়সার আমি কাঙাল না। আশীর্বাদ করুন দাদু। বলে গটগট করে ম্যারিউস ঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইলানরামা স্তম্ভিতের মতো বসে রইলেন কয়েক মুহূর্ত। কি কথা বলতে চাইলেন, কিন্তু তার যেন বাকশক্তি নেই। গায়ে যেন তিনি বল পাচ্ছেন না। কি বলল, কোথায় চলে গেল ম্যারিউস? সে কি চিরদিনের মতো তাদেরকে ছেড়ে গেল? তাহলে তিনি কাকে নিয়ে বাঁচবেন? ম্যারিউস যে তার চোখের মনি। মাতৃহীন শিশুকে কোলে পিঠে করে এতদিন তিনি মানুষ করেছেন। একদিন তাকে বাড়ির কর্তা করে চোখ বন্ধ করতেন, এই আশা তিনি করতেন। আর আজ সে অভিমান করে চলে গেল। আচ্ছা, তিনি কি কোনো কঠিন কথা বলেছিলেন? কয়েক মুহূর্ত আচ্ছন্নের মতো কেটে গেল। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। বাড়ির লোকজন ছুটে এলো। মিসেস ইলানরামা বললেন, বাঁচাও আমাকে, তোমরা বাঁচাও। ম্যারিউস রাগ করে বাড়ি থেকে চলে গেল, বলে গেল আর ফিরে আসবে না। তোমরা তোমরা ওকে ফিরিয়ে আনো। একবারও চলে গেলে ওকে আর ফিরিয়ে আনতে পারবে না। যাও যাও, দৌড়ে যাও, ওকে বাড়িতে ফিরিয়ে আনো। শীঘ্রই 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 ওকে বাড়িতে ফিরিয়ে আনো। বাড়ির লোকজন হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। কি বলছে মিসেস ইলানরামা? সে তখন জানালার দিকে ছুটে গেলেন। রাস্তার দিকে মুখ ঝুঁকিয়ে তিনি ডাকছেন, ম্যারিউস, ফিরে আয় ম্যারিউস, আমার চোখের মনি। কিন্তু ম্যারিউস সে ডাক শুনতে পেল না। সে তখন বাড়ি থেকে অনেক দূরে। ম্যারিউস বিদ্রোহীদের দলে যোগ দিল। তার দাদু মিসেস ইলানরামা হলেন রাজতন্ত্রের পক্ষপাতী। সাধারণতন্ত্রের জন্য জনগণের সংগ্রাম ও বিদ্রোহের আকাঙ্ক্ষা তার মনে ছিল জমাট বাঁধা। সেই মিসেস ইলানরামার দৌহিত্র ম্যারিউস সংগ্রামের হাতিয়ার তুলে নিল রাজ সৈন্যের বিরুদ্ধে। 7 নম্বর হোমি আর্মির বাড়িতে বসে কোসলভা ওরফে জা ভ্যালজাও এই খবর শুনলেন। চিন্তায় পড়লেন জা ভ্যালজা। নানা রকম অশুভ চিন্তায় তার মনে উকি দিতে লাগল। ইচ্ছে করে তাকেও রোধ করা সম্ভব নয়। তার মা মনিক ওজেতের সাথে আজ যে নামটি জড়িত তা হল ম্যারিউস। সে নাকি বিদ্রোহীদের ছোটখাটো একটি দলের প্রধান, রাজ সৈন্যের সাথে লড়াই করছে। ঘরে বসে থাকতে পারলেন না ভ্যালজা। তার মন কেবলই ছটফট করছে। তারপর একসময় ঘর থেকে বেরোলেন। ম্যারিউসরা যেখানে রাজ সৈন্যের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে বলে শুনলেন, সেখানে গিয়ে হাজির হলেন তিনি। দূর থেকে দাঁড়িয়ে সবকিছুর প্রতি লক্ষ্য রাখতে লাগলেন। একসময় চমকে উঠলেন ভ্যালজা। এখানেও সে এসেছে। বিদ্রোহীরা তাকে ঘিরে দাঁড়িয়েছে। তারা অসম্ভব উত্তেজিত। কিন্তু সে কি করতে এলো? সরকারি প্রয়োজনে না অন্য কারণে? ইন্সপেক্টর জাভিয়ারকে এখানে এভাবে দেখবেন ভাবেননি ভ্যালজা। খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর এগিয়ে গেলেন ভ্যালজা। ইন্সপেক্টর জাভিয়ারের হাত দড়ি দিয়ে বাঁধা, কোমরেও দড়ির শক্ত বাঁধ, পায়েও বাঁধা রয়েছে। বিদ্রোহীদের জিজ্ঞেস করলেন ভ্যালজা, কি হয়েছে? এ বেটা সরকারি গুপ্তচর। আমাদের সামরিক বিচারে ওকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।
আচ্ছা, তোমাদের কাছে আমার একটি আবেদন রয়েছে। বলুন। আমি বুড়ো হয়েছি, আমি লড়াইয়ে যোগ দিতে পারিনি, কিন্তু আমাকে তোমরা একটু সুযোগ দাও। এই গুপ্তচরকে তোমরা যে শাস্তি দিয়েছো আমাকে তা পালন করতে দাও। আমি নিজের হাতে একে সেই শাস্তি দিতে চাই। ফজলভা ম্যারিউসের ভাবি শ্বশুর, আর এই কথা বিদ্রোহীদের মাঝেও কেউ কেউ জানত। তিনি আবেদন জানিয়েছেন, তাতে অমতের কি আছে? তারা রাজি হলো, বলল, তাই হোক মসিয়ে ফসল ভাঁ, গুপ্তচর বৃত্তির চরম শাস্তি আপনার হাত দিয়ে প্রদান করা হোক। আপনার হাতে একে আমরা ছেড়ে দিলাম। ভ্যালজা ইন্সপেক্টর জাভিয়ারকে বললেন, চলো আমার সাথে। ভ্যালজার হাতে একটি পিস্তল। এতক্ষণে ভ্যালজা বন্দির সাথে কথা বললেন, জিজ্ঞেস করলেন, ইন্সপেক্টর জাভিয়ার, আমার চিনতে পেরেছো? জাভিয়ার তার সাধারণ দৃষ্টিতে ভ্যালজার দিকে তাকালো। কুঞ্চিত রেখাময় মুখে অদ্ভুত ধরনের হাসি চোখিতে দেখা গেল। নাকের পাশে চ্যাপটা ভাঁজ পড়ে আবার মিলিয়ে গেল। সে আগের মতোই হামবরা ভাবে বলল, চিনতে পারবো না কেন? তুমি সেই দাগি আসামি যা ভ্যালজা। তা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সুযোগ পেয়েছো, তার প্রতিশোধ নেবে না? কণ্ঠে তার খানিকটা ব্যঙ্গ। জাভিয়ারের মুখে আবার সেই অদ্ভুত হাসি চকিতে দেখা দিয়ে মিলিয়ে গেল। হাসলে জাভিয়ারকে বাঘের মতো দেখায়। ঘন ভুরু দুটো আরো একটু নিচে ঝুলে পড়েছে, চোখ দুটো পুরো দেখা যাচ্ছে না। জাভিয়ারের মুখের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভ্যালজা। তারপর পকেট থেকে একটি ছুরি বের করলেন। জাভিয়ার আবার বলে উঠল, এই তো দেখছি আর একটা অস্ত্র বের করেছো। ভালো ভালো, এটাই তোমার জন্য ভালো। ছুরির ঘায়ে ঘায়ে আমাকে খতম করে দাও, নাকি টুকরো টুকরো করে কাটবে? ভ্যালজা কোনো জবাব দিল না। ছুরি দিয়ে জাভিয়ারের হাত পা ও কোমরের বাঁধন কেটে দিলেন। জীবনে জাভিয়ার কোনো ঘটনায় খুব বিস্মিত হয়েছে বলে মনে পড়ে না, কিন্তু সে এবার অবাক হয়ে ভ্যালজার দিকে তাকিয়ে রইল। ভ্যালজা বললেন, তোমায় আমি ছেড়ে দিলাম ইন্সপেক্টর জাভিয়ার, তুমি মুক্ত। বিদ্রোহীরা কোনো কিছু জানার আগেই এখান থেকে তুমি চলে যাও। ইন্সপেক্টর জাভিয়ার হা হা করে দাঁড়িয়ে রইল। এসব কি স্বপ্ন? ভ্যালজা তাকে কি বলছে? এমনই ঘটনা যে তার কাছে অবিশ্বাস্য, কল্পনারও অতীত, এ হতেই পারে না। ভ্যালজা আবার বললেন, ইন্সপেক্টর জাভিয়ার, হোমি আর্মির 7 নম্বর বাড়িতে আমি থাকি। মিথ্যে বলছি না, এটাই আমার বর্তমান ঠিকানা। এখান থেকে কখন কিভাবে আমি বাসায় যাব তা বলতে পারি না, তবে ওটাই আমার এখন থাকার জায়গা। ওইখানেই আমার খোঁজ পাবে। আর একটা কথা, আমার বর্তমান নাম ফসলভা। ওই নামেই আমি এখানে সর্বত্র পরিচিত। বিস্ময়ের ঘোরে ইন্সপেক্টর জাভিয়ার স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য। ভ্যালজার কথা শুনতে শুনতে সে আবার সে আগের প্রচণ্ড প্রতাপশালী ইন্সপেক্টর জাভিয়ারে ফিরে গেছে। ভ্যালজার প্রতি সে হঠাৎ গর্জে উঠল, বলল, হুঁশিয়ার ভ্যালজা, হুঁশিয়ার। কিন্তু সে গর্জন যেন আগের মতো কর্কশ কঠিন হলো না। ভ্যালজা বললেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তোমার জন্য মঙ্গল নয় ইন্সপেক্টর। যা করার তুমি পরে করো, এখন তুমি এখান থেকে পালাও। জাভিয়ার তির্যক দৃষ্টিতে ভ্যালজার দিকে তাকালো। কোটের বোতাম লাগাতে লাগাতে জিজ্ঞেস করল, তোমার বাসা যেন কোথায় বলেছিলে? 7 নম্বর হোমি আর্মি, তাই বললে না? জাভিয়ার ঠিকানাটা মনে মনে কয়েকবার আওড়ালো, তারপর আস্তে ধীর গলি থেকে বেরিয়ে গেল। কিন্তু যেতে না যেতেই সে আবার ফিরে এলো, বলল, ভ্যালজা, আমার বড় অস্বস্তি লাগছে। তোমার হাতে পিস্তল রয়েছে, তুমি সুযোগ পেয়েছ, প্রতিশোধ নাও, আমাকে গুলি করে মেরে ফেলো। কিন্তু তোমার দয়ায় আমার অস্বস্তি লাগছে ভ্যালজা। মারো আমাকে, মেরে ফেলো। জাভিয়ারের মুখের দিকে তাকিয়ে রয়েছে ভ্যালজা, আর জাভিয়ার অনুভব করতে পারছে দাগি আসামি ভ্যালজার সাথে সে যেন একটু সম্মান করেই কথা বলছে। ভ্যালজা বললেন, ইন্সপেক্টর, আমি আমার ঠিকানা দিয়েছি, তুমি এখনকার মতো এখান থেকে চলে যাও। প্রয়োজন হলে অন্য সময় এসো, এটা দাঁড়িয়ে থাকার সময় নয়। আকাশের দিকে পিস্তল উঁচিয়ে ভ্যালজা দুবার শূন্যে গুলি ছুড়লেন। তারপর ধীরে ধীরে গুলি থেকে বেরিয়ে গেলেন।
বিদ্রোহীদের কাছে গিয়ে ভ্যালজা বললেন যে কাজ শেষ হয়েছে। এদিকে ইন্সপেক্টর জাভিয়ার বিস্ময় নিস্পন্দের মতো ভ্যালজার দিকে তাকিয়ে রইল। আপন মনেই বলল, এ কি মানুষ না ফেরেশতা? একে আমি এতদিন কত নির্যাতন করে এসেছি, আমি তাহলে কত নীচ! মৃত্যুই আমার শ্রেয়। রাজসৈন্যের সাথে লড়াইয়ে আহত হল ম্যারিউস। গুলির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ল। একটি গুলি ম্যারিউসের পাঁজরের পাশ দিয়ে চলে গেছে। এছাড়া কাঁধে গুরুতর আঘাত লেগেছে, হাতে লেগেছে তলোয়ারের ঘা। সেদিনের লড়াইয়ে ম্যারিউসদের বিদ্রোহী দল রাজসৈন্যের সাথে পরাজিত হল। বিদ্রোহীরা তখন লড়াইয়ের এলাকা থেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। রাজসৈন্যরা তাদের ধাওয়া করছে, বিদ্রোহীদের প্রতি গুলি ছুটছে, বিদ্রোহীদের প্রহার করছে। পুরো এলাকায় তখন শুরু হয়েছে রাজ সৈন্যের তাণ্ডব। শোনা যাচ্ছে তাদের মত্ত হাহাকার, আর সাথে শোনা যাচ্ছে আহতদের করুণ আর্তনাদ। কোন মুহূর্তে কি ঘটে যায় বলা যায় না। লড়াইয়ের ময়দানে আহত অবস্থায় ম্যারিউস পড়ে রয়েছে। রাজ সৈন্যরা পলায়ন পর অথবা সুস্থ বিদ্রোহীদের তাড়ানো ও মোকাবিলায় তখনও ব্যস্ত। এরপরই আহতদের দিকে তাদের নজর পড়বে। ভ্যালজা ব্যাকুল হয়ে উঠলেন। এখনই ম্যারিউসকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া দরকার, কিন্তু এই ভিড় ও হানাহানির মধ্যে পথ কেটে বেরিয়ে আসা যে অসম্ভব ব্যাপার। কিন্তু যা ভ্যালজা তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ম্যারিউসকে বাঁচিয়ে তুলতেই হবে। এর সাথে যে মা মনি কোজেতের জীবন মরণ জড়িত। 4 বার জেল থেকে পালিয়েছেন ভ্যালজা, তারপরও ভ্যালজা পালিয়েই বেড়াতে হচ্ছে তাকে। এবারও কি তিনি পালিয়ে যেতে পারবেন না ম্যারিউসকে নিয়ে? ম্যারিউসকে তিনি কাঁধে তুলে নিলেন। ম্যারিউস যেখানে আহত অবস্থায় পড়ে রয়েছে তার অদূরে এক কোণে রাস্তার উপর ড্রেনের একটি মুখ। ড্রেনের এসব মুখ দিয়ে সুড়ঙ্গ পথে নিচে নেমে সুইপাররা তা পরিষ্কার করে। ড্রেনের মুখটিতে ঝাঁঝরির ঢাকনা। চারিদিকে তাকাতে তাকাতে ভ্যালজার হঠাৎ ওদিকে চোখ পড়ল। খানিকক্ষণ কি যেন ভাবলেন তিনি, তারপর এদিকে ওদিকে এগিয়ে গেলেন। ড্রেনের ঢাকনা দিয়ে দ্রুত হাতে খুলে ফেললেন। এদিক ওদিক তাকিয়ে চট করে ড্রেনের সেই সুড়ঙ্গ পথে তিনি নেমে গেলেন। কাঁধের উপরে ম্যারিউস, চারিদিকে তখন প্রলয়ের অট্টরোল। রাজ সৈন্যরা বুনো উল্লাসে ধাওয়া করছে বিদ্রোহীদের। এলাকার চারিদিকে তখন তারা তাদের ঘাঁটি জোরদার করেছে। এমনই পরিস্থিতিতে লোকের চোখ বাজিয়ে জীবনের দারুণ এক ঝুঁকি নিয়ে ড্রেনের সুড়ঙ্গে নেমে পড়লেন ভ্যালজা। অন্ধকার, শুধুই অন্ধকার। সূর্য অস্ত গেছে, বাইরে তখন সন্ধ্যা গড়িয়ে নেমেছে রাত। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। ড্রেনের সেই বন্ধ পরিবেশে বাইরের পৃথিবীর আদর রেশটুকু নেই। চারিদিকে থমথমে অন্ধকার, দুর্গন্ধে ভরা পরিবেশ। হাঁটু থেকে কোমর সমান নোংরা পানি। কোন দিকে যাবেন ভ্যালজা? পা দিয়ে ড্রেনের তলদেশকে ভ্যালজা অনুভব করার চেষ্টা করলেন। নর্দমাটি যেদিকে ঢালু সেদিকে তিনি এগিয়ে যাবেন। এই পানি নদীতে গড়িয়ে পড়ার ব্যবস্থা রয়েছে। ঢালু পথে এগিয়ে গেলেন তিনিও, হয়তো নদীর মুখে পৌঁছে যেতে পারবেন। ঢালু পথের দিকে আধারে পা টিপে টিপে এগিয়ে চললেন ভ্যালজা। সময় যেন এগোতেই চায় না। কেউ যেন ফিস করে কানে কানে এসে বলছে, আর কত দূর ভ্যালজা? কাঁধের উপর অচৈতন্য ম্যারিউসের দেহের ভারে তিনি ক্লান্ত। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার শিরা উপশিরা। চলতে চলতে ম্যারিউসের দেহকে এ কাঁধ থেকে ও কাঁধে নিলেন ভ্যালজা। খানিকক্ষণ পর আবার এ কাঁধ থেকে এ কাঁধে, এমনি করে চলতে লাগলেন। কতক্ষণ চলেছেন খেয়াল নেই ভ্যালজার, হয়তো আধ ঘন্টা খানেক। কিন্তু মনে হয় যেন কত যুগ ধরে তিনি এই বন্ধুর পথ হেঁটে চলেছেন। কোথায় গিয়ে শেষ হয়েছে এই নোংরা পথ, নাকি পথ তিনি ভুল করে চলেছে? ম্যারিউসকে কি বাঁচানো যাবে? এসব তোলপাড় চলছিল ভ্যালজার মোড়ে। পথের কি শেষ নেই? আর কত দূর? চারধারে অন্ধকার, থকথকে অন্ধকার। নিচে নোংরা জল, চারিধারে দুর্গন্ধময় পরিবেশ, কাঁধের ওপর নিথর দেহ। আর বুঝি পারছে না ভ্যালজা। মনে হচ্ছিল হোক না নোংরা পানি, হোক না অন্ধকারাচ্ছন্ন ড্রেন, যদি একটু শরীরটা এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে পারতেন। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি পা টলে পড়ে যাবেন, কিন্তু সাথে সাথেই মনের সেই আচ্ছন্ন ভাবকে ঝেড়ে ফেলছেন ভ্যালজা। অবিচল স্থির প্রতিজ্ঞ হয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন।
পথের সন্ধান তাকে পেতেই হবে, ম্যারিউসকে বাঁচিয়ে তুলতেই হবে। এ সময় দূরে এক ক্ষীণ আলোর রেখা দেখা গেল। আশা ও আনন্দে তিনি আবার উন্মুখ হয়ে উঠলেন। মনে মনে বললেন, ঈশ্বর নিশ্চয়ই তার প্রার্থনা শুনেছেন, পথের দিশা যে তাকে পেতেই হবে। আলোর রেখাটি ধীরে ধীরে আরো স্পষ্ট হতে লাগলো। তারপর ভ্যালজা একসময় ড্রেনের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। ড্রেনটি ওখানে যেন নদীর সাথে ঢালু হয়ে মিশে গেছে। ভ্যালজা ড্রেন থেকে বেরিয়ে এলেন। নদীর তীরে ঘাসের উপর অচৈতন্য ম্যারিউসকে শুয়ে দিলেন ভ্যালজা। তিনি নিজেও আচ্ছন্নের মতো পড়ে রইলেন, কিন্তু তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ভ্যালজা ব্যস্ত হয়ে উঠলেন। তার কাজ তো এখনো শেষ হয়নি, ম্যারিউসকে বাঁচিয়ে তুলতে হবে। নদী থেকে আজলা ভরে পানি এনে ম্যারিউসের চোখে মুখে ঝাপটা দিতে লাগলেন। নারী পরীক্ষা করলেন ভ্যালজা। ক্ষীণভাবে শ্বাস প্রশ্বাস চলছে ম্যারিউসের। নদী থেকে আজলা ভরে আবার জল তুলতে লাগলেন ভ্যালজা। এমন সময় কাঁধের উপর একটি হাত পড়ল। ভ্যালজা ঘাড় ফেরালেন। কে তুমি? এত রাতে এখানে কি করছো? কর্কশ কণ্ঠে লোকটি জিজ্ঞেস করল। আমায় চিনতে পারছো না ইন্সপেক্টর জাভেয়ার? আমি ভ্যালজা। ইন্সপেক্টর জাভেয়ার চমকে উঠলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে সে ভ্যালজার মুখের দিকে তাকায়। হঠাৎ সে ভ্যালজার কাঁধ আরো সজোরে আঁকড়ে ধরে। ভ্যালজা বললেন, ভয় নেই ইন্সপেক্টর, আমি পালিয়ে যাব না। আমি তো তোমার হাতের মুঠোয় রয়েছি। পালাবার ইচ্ছে থাকলে আমি পালিয়ে যেতে পারতাম, তা তুমি ভালোভাবেই জানো ইন্সপেক্টর। কিন্তু আমি আজ সকাল থেকেই তোমার কাছে আত্মসমর্পণ করে রয়েছি। আমার বাড়ির ঠিকানাও তোমাকে দিয়েছি। তোমার হাতেই তো আমি বন্দি ইন্সপেক্টর। কিন্তু তোমার কাছে আমার একটি ভিক্ষে চাইবার রয়েছে। কাঁধের উপর জাভেয়ারের হাত শিথিল হয়ে এলো। ভ্যালজার চোখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের মধ্যে তার চিন্তার ঝড়। এমন অবস্থায় বোধ হয় সে জীবনে আর কোনো দিন পড়েনি। বিড়বিড় করে সে বলে উঠল, হ্যাঁ, তুমিই তো ভ্যালজা। কিন্তু তোমার একই চেহারা হয়েছে। সারা গায়ে কাদা, এত নোংরা, আর সঙ্গের এই লোকটিই বা কে? ভ্যালজা বললেন, আমি ওই ড্রেনের মধ্যে দিয়েই হেঁটে এসেছি। সবার চোখের আড়ালে আড়ালে থেকে আমাকে এখানে আসতে হয়েছে। এই লোকটিকে তুমি কোথায় পেলে? একে নিয়েই আমি ড্রেন পেরিয়ে এসেছি। এর ব্যাপারেই আমি তোমার কাছে খানিকটা সময় ভিক্ষে চাইছি ইন্সপেক্টর। একে বাড়িতে পৌঁছে দেবার সময়টুকু আমাকে অন্তত দাও। এর বাড়ি 6 নম্বর রু দ্য ফি দ্য কালভেয়ার। এই মসিয়ে জিলেনরামার নাতি। জাভেয়ার চুপ করে রইল। মনে হলো তার মনের চিন্তার ঝড় এখনো শেষ হয়নি। স্বভাবগতভাবে সে নিয়মভঙ্গকে মনে করে দারুণ অপরাধ। নিয়মের কাছে দয়া ধর্ম তার নিকট কোনোদিনই ঠাঁই পায়নি। সে কাউকে বিশ্বাস করে না, কোনো কিছু সে ভুলে যায় না। মূলত কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। অপরাধীকে ধরার জন্য সে নির্মম হৃদয়ে অপেক্ষা করে। দোষীকে ধরিয়ে দেওয়ার কাছে নিষ্ঠুরতম পন্থা গ্রহণেও তার আপত্তি নেই। বিদ্রোহীদের প্রতি রয়েছে তার চরম বিদ্বেষ। শাসকদের আদেশের প্রতি রয়েছে তার পরম আনুগত্য। কিন্তু আজ সকাল থেকে যে চিন্তার ঝড় তার চিত্তকে বিপর্যস্ত করে তুলছিল, তা যেন এখন আবার উত্তাল সমুদ্র হয়ে উঠেছে। তবুও সে ঝড়কে গা ঝাড়া দিয়ে ঝেড়ে ফেলে আগের সেই জাভেয়ারে ফিরে যেতে চাচ্ছিল। নিচু হয়ে সে আহতর মুখ ভালো করে দেখলেন। এই লোকটিকে তো আজ আমি বিদ্রোহীদের দলে দেখেছি। এর নাম ম্যারিউস, ঠিক বলছি না? হ্যাঁ। জাভেয়ার এবার ম্যারিউসের নারী পরীক্ষা করতে লাগলো। তারপর বলল, একে নিয়ে কোথায় যাবে ভ্যালজা? ওই অলক্ষণে কথা দয়া করে আর বলবে না ইন্সপেক্টর। এ ভয়ানকভাবে আহত হয়েছে। চেষ্টা করলে এখনো হয়তো একে বাঁচানো সম্ভব। তুমি বলছো আহত, আর আমি তো দেখছি মারা গেছে। ভ্যালজা এবার উচ্চ কণ্ঠে গম্ভীর স্বরে বলল, মিথ্যে কথা বলো না ইন্সপেক্টর জাভেয়ার। আমি বলছি ম্যারিউস এখনো মরেনি। আমি তো তোমার কাছে খানিকটা সময় ভিক্ষা চেয়েছিলাম। ভ্যালজার কথায় আবার ঝড় উঠল জাভেয়ারের মনে। আবার এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে কয়েক মুহূর্ত। দূরে একটি ভাড়াটে গাড়ি দাঁড়িয়েছিল। জাভেয়ার ডাকল, এই গাড়ি ভাড়ায় যাবে, এদিকে এসো। রাত তখন মধ্যপ্রহর পেরিয়ে গেছে। আহত ম্যারিউস, ভ্যালজা ও জাভেয়ারকে নিয়ে গাড়ি এসে মসিয়ে জিলেনরামার বাড়ির ফটকের সামনে দাঁড়ালো। জাভেয়ার গাড়ি থেকে নেমে গেটের কড়া নাড়ল।
জোরে জোরে কয়েকবার কড়া নাড়ার পর দারোয়ান এসে দরজা খুলল। জাভেয়ার বলল, এটাই তো মসিয়ে জিলান রামার বাড়ি। তাকে গিয়ে খবর দাও যে তার নাতিকে আমরা নিয়ে এসেছি। রাজ সৈন্যদের সাথে যুদ্ধে সে মারা গেছে। দারোয়ান ফ্যাল করে তাকিয়ে রইল। ইতিমধ্যে জাভেয়ার দরজাটি ঠেলে আরো খানিকটা ফাঁক করে দিয়েছে। জাভেয়ারের পেছনে দাঁড়িয়ে ছিল ভ্যালজা। তার গায়ে রক্ত, কাদা মাখা ছেঁড়া জামা, কিম্ভূতকি মাখার চেহারা। সে দারোয়ানকে ইঙ্গিতে বোঝালো যে ম্যারিউস বেঁচে আছে। দারোয়ান কি বুঝলো কে জানে। চাকর বাকরদের সে ডাকাটাকে শুরু করলো। ম্যারিউসের দিদা মাদাম জিলানরামাও খবর পেলেন। মাসিয়ে জিলানরামাকে কেউ সাহস করে খবর দিচ্ছিল না। গাড়ি থেকে ম্যারিউসকে চাকর বাকরেরা সবাই ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। ম্যারিউসকে উপরের একটি ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো। পিছু পিছু ভ্যালজা উপরে চলে এলেন। ডাক্তার ডাকতে লোক পাঠানো হয়েছে। ঘরের মধ্যে ফিসফিস করে ওর সাথে আলোচনা করছে। ভ্যালজা স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ম্যারিউসের দিকে। সে দৃষ্টি যেন ম্যারিউসকে ছাড়িয়ে কোনো সুদূরে ডানা মেলেছে। ভ্যালজার দু চোখে যেন ছায়া ফেলেছে স্মৃতির পাখিরা। এমনই সময় কাঁধে আলতো ছোঁয়া পেয়ে ভ্যালজা চমকে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখেন ইন্সপেক্টর জাভিয়ার। ইন্সপেক্টর কোনো কথা বলল না, শুধু ভ্যালজার দিকে শীতল দৃষ্টিতে একবার তাকিয়ে নিচে নামবার জন্য পা বাড়ালো। ভ্যালজাও তাকে অনুসরণ করলেন। এখনকার কাজ শেষ। ইন্সপেক্টরের কাছে তিনি সময় চেয়েছিলেন, এবার যেতে হবে। গাড়িতে উঠতে যাবে এমনি সময় ভ্যালজা ইন্সপেক্টর জাভিয়ারকে বললেন, তোমার দয়ার জন্য আমি কৃতজ্ঞ ইন্সপেক্টর। ম্যারিউসকে বাড়ি রেখে আসার যে সময়টুকু চেয়েছিলাম, তুমি সেই সময় আমাকে দিয়েছ। তোমার কাছে আরেকটি ভিক্ষা চাইছি এখন। এতই যখন করলে আমাকে এই দয়াটুকু অন্তত করো ইন্সপেক্টর। আমাকে একটু বাড়ি নিয়ে চলো। বেশি দেরি করব না, মাত্র কয়েক মিনিটের জন্য আমাকে বাড়ি যেতে দাও। মামুনির সাথে একবার একটু কথা বলার সুযোগ ও সময় অন্তত আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। চিন্তার ঝড়ে হাওয়ার মাতুন আবার জাভিয়ারের চেহারায় প্রকট হয়ে উঠল। খানিক পরে সে ভ্যালজাকে বলল, গাড়িতে ওঠো, হোমি আর্মি লেন চলো। বলল গারোয়ানকে। তারপর সে নিজে গাড়িতে উঠে চুপ করে ওপাশের আসনে বসে রইল। গাড়ি যখন চলতে শুরু করেছে তখন দেখা গেল দুজনেই চুপ করে বসে কি যেন ভাবছে। হোম আর্মি লেনের মুখে এসে গারোয়ান হাঁক দিল, আপনারা কোথায় নামবেন হুজুর? গাড়ি তো গলির ভেতরে ঢুকবে না। জাভিয়ার ভ্যালজার দিকে তাকালেন। ভ্যালজা বললেন, গলির মধ্যে খানিকটা পথ হেঁটে যেতে হবে। গাড়ি থেকে নেমে জাভিয়ার গারোয়ানকে ভাড়া চুকিয়ে দিল। তারপর ভ্যালজাকে বলল, 7 নম্বর বাড়িতে থাকো, তাই না? চলো। 7 নম্বর বাড়ির গেটে এসে ভ্যালজা বলল, এই যে আমি এই বাড়িতে থাকি ইন্সপেক্টর। কড়া নাড়তেই ভেতর থেকে দারোয়ান গেট খুলে দিল। ভ্যালজা বলল, চলো ইন্সপেক্টর, আমি ওপরের তলায় থাকি। তুমিই যাও ভ্যালজা, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। ভ্যালজা অবাক হলেন। জাভিয়ারের এমনি কণ্ঠস্বর তিনি আর কোনোদিনও আগে শোনেননি। জাভিয়ার আজকের ব্যবহারে তিনি সত্যি বিস্মিত। ভ্যালজা আবার বললেন, তাহলে আমি দেখা করে আসি ইন্সপেক্টর। তাই তো তোমাকে বললাম ভ্যালজা, যাও, দেরি করো না। উপরের তলায় সিঁড়ির বাঁকে একটি জানালা। সেখান দিয়ে বাড়ির গেটের সামনে থেকে শুরু করে গলির বেশ কিছু দূর অবধি দেখা যায়। জানালাটি খোলাই ছিল। দোতলায় যাবার পথে ভ্যালজা কি ভেবে জানালা দিয়ে বাইরে নিচের দিকে তাকালেন। তাকিয়ে তিনি চমকে উঠলেন। গেটের সামনের নির্দিষ্ট স্থানে জাভিয়ার দাঁড়িয়ে নেই। গলির পথের দিকে তাকিয়ে তিনি বিস্ময় দেখতে পেলেন ইন্সপেক্টর জাভিয়ার চলে যাচ্ছে। ভ্যালজা থ হয়ে দাঁড়িয়ে রইলেন। দেখতে দেখতে ইন্সপেক্টর জাভিয়ার দৃষ্টির আড়ালে চলে গেল। ভ্যালজা বাড়ির ভেতরে চলে যাওয়ার পর কয়েক মুহূর্ত ইন্সপেক্টর জাভিয়ার চুপ করে দাঁড়িয়েছিল। দারুণ সেই ঝড়ের দাপাদাপি তখন যেন তার মনের মধ্যে আরো উদ্দাম হয়ে উঠছে। ক্ষণে ক্ষণে দেখা যাচ্ছে বিদ্যুতের মতো সারা মুখে চিন্তার রেখা। কয়েক মুহূর্ত মাত্র, তারপর ইন্সপেক্টর জাভিয়ার ধীরে ধীরে গলি ধরে চলতে লাগল। গুলি ছেড়ে সে রাজপথে পড়ল। রাত তখন দ্বিপ্রহর। জনশূন্য থমথমে রাজপথ। দীর্ঘকায় দুর্দান্ত ইন্সপেক্টর জাভিয়ারের মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আস্তে আস্তে রাজপথে বেয়ে চলেছে। চিন্তার যে ঝড় আজ সকাল থেকে জাভিয়ারকে ক্ষণে ক্ষণে বিপর্যস্ত করেছে,
তার উদ্দামতা তখন আরো 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 অনেক বেড়েছে। পথ চলতে চলতে জাভিয়ার একসময় কপালের দুপাশের শিরা দুটো টিপে ধরল। ওর মধ্যে যেন আগুন জ্বলছে। জাভিয়ার ভাবছিল কোনটা বড়, সে যাকে মূলত কর্তব্য বলে মনে করে, না যা মানবতা। ভ্যালজা আজ তাকে জীবন দান করেছে, যাকে সে খুনে ডাকাত বলে মনে করে, সে ভ্যালজা আজ তার জীবনের বড় শত্রুকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছে। জাভিয়ার এই চিন্তাকে গা ঝাড়া দিয়ে ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। জাভিয়ার পারল না সে ফিরে যেতে। দু হাত কপালে দুপাশে চেপে ধরে পাগলের মতো চিৎকার দিয়ে উঠল জাভিয়ার। পর মুহূর্তে সে সম্বিত ফিরে পেল। চোখে ভেসে উঠল প্রসারিত জনশূন্য রাজপথ, নীরব থমথমে রাত, রাস্তার আলো, চারিদিকে যেন ছবির ভিড়। জেলখাটা দাগে আসামি জাভ্যালজা, লোকপ্রিয় মেয়র মসিয়ে ফসলভার নানা কাহিনীর বিপরীতধর্মী ছবিগুলো যেন তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। মদলিন আর ফসলভা, লোকহিতকর নানা কাজের জানা অজানা কাহিনীগুলো ছবি হয়ে যেন তার সামনে নৃত্য করছে। জাভিয়ার বিমোহিত হল। ভাবনার ঝড়ের মাতন তখন আরো বেড়ে গেছে। জাভিয়ার ক্ষণে আচ্ছন্ন, ক্ষণে স্বাভাবিক অবস্থায় পথ চলছিল। একসময় ঝড়ের দাপাদাপি যেন ঝিম ধরল। জাভিয়ার তখন ভাবছিল, আত্মহত্যা ছাড়া তার আর উপায় নেই। মাথায় অসহ্য ব্যথা, শিরাগুলো যেন দপদপ করে জ্বলছে। পথ চলতে চলতে একসময় জাভিয়ার শিনে নদীর সেতুর উপরে এসে দাঁড়াল। বর্ষায় ভরা নদী, রেলিংয়ের নিচে জলের ঘূর্ণি। জাভিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের সেই গভীর দেহ দেখতে লাগলো। সেতুর খুঁটির গায়ে ঢেউগুলো আছড়ে পড়ছে। জাভিয়ার তার মাথার টুপি খুলে দু হাতে কপালের দুপাশ চেপে ধরল। তারপর আবার রেলিংয়ের উপর ভর দিয়ে দেখতে লাগলো ঢেউয়ের নাচন। ধীরে ধীরে সে যেন অন্য কোনো জগতে হারিয়ে গেল। সারা মুখ ভরে গেল প্রশান্তিতে। সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বুঝে সে খানিকক্ষণ কি যেন ভাবল। দু হাত জোর করে আকাশের দিকে তাকালো। তারপর রেলিংয়ের উপরে উঠে নদীর সেই গভীর দেহে ঝাঁপিয়ে পড়ল। দুরন্ত শিন গ্রাস করে নিল জাভিয়ারকে। বিছানার উপরে টেবিলের উপর জ্বলছে 3টি বাতি, তার পাশে ডাক্তারের যন্ত্রপাতি। অতিরিক্ত রক্তপাতের দরুন ম্যারিউস সেই যে নেতিয়ে পড়েছে, তারপর আর চোখ মেলেনি। ডাক্তার এসে রোগীর দেহের আহত স্থানগুলি পরীক্ষা করেন। কাঁধের হাড় ভেঙে গেছে, বেশ গুরুতর আঘাত। হাতে ও মাথায় কয়েক জায়গায় তরবারির আঘাত লেগেছে। মাথার বেশ খানিকটা কেটে গেছে। একটি গুলি পাঁজরের পাশ ঘেঁষে বেরিয়ে যাওয়া স্থানটা খানিকটা মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, রোগীর নাড়ি এখনো বইছে, বুক পিঠের কোনো ক্ষতি হয়নি, তবে আঘাতের ফলে রোগী জ্ঞান হারিয়েছে এবং রক্তপাতে রোগী একটু নেতিয়ে পড়েছে। এটা একটু চিন্তার বিষয়, যা তবে ভাববেন না। বললেন বটে ডাক্তার, তবে তার ভাব দেখে মনে হলো তিনিও চিন্তামুক্ত নন। কাপড় ভাঁজ করে তিনি রোগীর রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলেন, আর বিড়বিড় করে অনুচ্চ কণ্ঠে আপন মনে কি যেন বলছিলেন। এমনই সময় ঘরে দরজা খুলে প্রবেশ করলেন মসিয়ে জিলেন্দ্রমা। পাশের ঘরটি তার শয়নকক্ষ। বাড়ির সবার সাবধানতা সত্ত্বেও পাশের ঘরে লোকজনের আনাগোনার শব্দে তার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ঠিক নয়, বলা চলে তন্দ্রার ঘোর। গত কদিন থেকেই মসিয়ে জিলেন্দ্রমা মানসিক উত্তেজনায় ভুগছিলেন। বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এটি শুরু হয়েছে। চিন্তাভাবনায় গত কিছুদিন থেকে মন তার বিপর্যস্ত। আগের রাতে ভালো ঘুম হয়নি। আজকে তিনি সন্ধ্যা গড়াতেই বিছানায় শুয়ে পড়েছিলেন, কিন্তু নিদ্রা এলো না। ক্লান্তিতে চোখের পাতা যেন ভারী হয়ে নেমে আসতে চাইছে, কিন্তু ঘুম আসছে না। অনেক রাতে তন্দ্রার ঘোর যাও বা এলো। পাশের ঘরে লোকজনের ফিস ফিস শব্দে তাও ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলেন পাশের ঘরের আলো দরজার ফোকর গলিয়ে এই ঘরে এসে পড়েছে। মসিয়ে জিলেন্দ্রমা জিজ্ঞেস করলেন, কে 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 ওই খাটে শুয়ে? কে কে শুয়ে রয়েছে? ম্যারিউস? তার কণ্ঠস্বর কাঁপছে। মসিয়ে কাঁপতে কাঁপতে আরো সামনে এগিয়ে এলেন, বললেন, ও কি তাহলে মরে গেছে? ম্যারিউস, ম্যারিউস কথা বলছে না কেন? ম্যারিউস, ডাক্তার 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 ও কথা বলছে না কেন? ডাক্তার? ডাক্তার চুপ করে রইলেন।
ম্যারিউসের দিকে কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে থাকলেন মসিয়ে জিলেনরমা। তারপর পাগলের মতো অট্ট হাস্যে ফেটে পড়লেন, বলতে লাগলেন, আমার উপর অভিমান করে ও আমাকে ছেড়ে চলে গেল। আমাকে জব্দ করার জন্য অবরোধে মৃত্যুবরণ করলো। ম্যারিউস, তুই আমাকে এমন জব্দ করলি। ছটফট করতে লাগলেন মসিয়ে জিলেনরমা। ডাক্তার মসিয়ের অবস্থা দেখে উদ্বিগ্ন হলেন। তিনি উঠে মসিয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। মসিয়ে বললেন, আমি ঘাবড়াইনি ডাক্তার, আমি ভেঙে পড়িনি। সব কিছু আমি সহ্য করে নেব ডাক্তার। আমি সরাসরির মৃত্যু দেখেছি। আমি পুরুষ মানুষ। এই খবরের কাগজগুলো হলো যত নষ্টের মূল। তুমি ভাবছো ডাক্তার আমি রাগ করেছি? যে মরে গেছে তাকে নিয়ে রাগ করে আর কি করব? কিন্তু ডাক্তার, ওকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি। ও যখন ছোট শিশু তখন ওর বাবা মারা যায়। ওর মা ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। সাধারণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে ও মারা গেল, আর আমি এই বৃদ্ধ অথর্ব বেঁচে রইলাম। একেই বলে ভাগ্যের পরিহাস। হায় ম্যারিউস, হায় আমার নয়নমণি রে, কোথায় কোথায় গেলি? এই বয়সে মদ আহ্লাদে তুই দিন কাটাবি না, তুই লড়াই করতে গিয়ে প্রাণ হারালি ম্যারিউস। মসিয়ে জিলেনরমা যখন এমনি বিলাপ করছিল তখন এমন সময় ম্যারিউস চোখ মেলে তাকালো। দু চোখে হাজার বছরের ক্লান্তি। মসিয়ের দিকে অবসাদ ভারাক্রান্ত দৃষ্টিতে সে তাকালো। মসিয়ে জিলেনরমা অভাবিত বিস্ময়ে, আনন্দে, উত্তেজনায় প্রায় চিৎকার করে বলে উঠলেন, আমার ম্যারিউস, আমার দাদু ভাই মনি, তুই তাহলে বেঁচে আছিস। তুমি রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো। বলতে বলতে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। 4 মাস পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডাক্তার জানালেন ম্যারিউসের জীবনে আর কোনো শঙ্কা নেই। তার অবস্থা এখন ক্রমান্বয়ে উন্নতির পথে। তবে কাঁধের হাড় ভেঙে যাওয়ায় আরও কিছুদিন ম্যারিউস চলাফেরা করতে পারবে না। অন্ততপক্ষে আরও 2 মাস তাকে শুয়ে কাটাতে হবে। এই 4 মাস ম্যারিউস বহুবার জ্বরের ঘোরে অথবা রোগের যন্ত্রণায় প্রলাপ বকেছে এবং কোজেতের নাম করেছে। প্রলাপের ঘোরে সে অবরোধের কথা, বন্ধুদের কথা, লড়াইয়ের কথা বলতো। ডাক্তার বাড়ির লোকজনকে বারণ করে দিয়েছে। দেখবেন এমন কিছু না হয় যাতে রোগীর কোনো উত্তেজনার কারণ ঘটে। এই 4 মাস মসিয়ে জিলেনরমা বলতে গেলে প্রতি রাতেই ম্যারিউসের শয্যার পাশে বিনিদ্র রজনী যাপন করেছেন। এই সময়কার একটি উল্লেখযোগ্য ঘটনা হল, প্রতিদিন একজন অভিজাত ধরনের বৃদ্ধ দারোয়ানের কাছ থেকে ম্যারিউসের খবরাখবর নিয়ে যান। ম্যারিউসের ক্ষত বাঁধাবার জন্য তিনি ব্যান্ডেজের কাপড় দিয়ে আসতেন। বাড়ির দারোয়ানই খবরটি জানালো। সে বৃদ্ধ কখনো দিনে 2-3 বারও আসেন। এদিকে দীর্ঘদিন রোগভোগের দরুন ম্যারিউস বিদ্রোহের অভিযোগ থেকে নিষ্কৃতি পেল। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডাক্তার যেদিন মসিয়ে জিলেনরমাকে জানালেন যে ম্যারিউসের ব্যাপারে এখন আর কোনো রকম শঙ্কার কারণ নেই, সেদিন বৃদ্ধের খুশি দেখে কি আনন্দের আতিশায্যে তিনি শিশুর মতো কাণ্ড কারখানা শুরু করলেন। কখনো ম্যারিউসকে বলেন, কি খবর ব্যারন ম্যারিউস? কখনো বলে ওঠেন, সাধারণতন্ত্র জিন্দাবাদ। খুশিতে তিনি কখনো আপন মনে মনে হাসেন, কখনো একে ওকে মোহর পুরস্কার দেন। অবস্থা দেখে কে বলবে যে ইনি সে আভিজাত্য গর্বিত মসিয়ে জিলেনরমা? কে বলবে ইনি এই বাড়ির গৃহকর্তা? মনে হচ্ছিল ম্যারিউসই যেন এ বাড়ির গৃহকর্তা। ম্যারিউসের শরীর ধীরে ধীরে সারতে লাগল। জ্বর থেমে যেতে ম্যারিউসের প্রলাপ বকা শেষ হল, কিন্তু কোজেতের নাম সে আর মুখে আনে না। সারাক্ষণ ম্যারিউস যেন কি যেন চিন্তা করে, মুখে কিচ্ছু বলে না, তবে মুখ দেখলে বোঝা যায় চোখ যেন তার কোনো সুদূরে নিবদ্ধ। এক নজরেই বোঝা যায় স্মৃতির পাতায় সে কি যেন খুঁজে বেড়াচ্ছে।
আসলে কোজেতকে ম্যারিউস ভুলেনি। ভোলা তার পক্ষে এ জীবনে সম্ভব নয়। কোজেত কোথায় কি করছে, কেমন আছে, কিছুই সে জানে না। আবার মাসিয়ে ফসলভা, তিনি বা কোথায়? ফসলভার কথা মনে পড়তেই অপরাধের কথা, লড়াইয়ের কথা মনে পড়ে যায়। বন্ধুদের মুখ, লড়াইয়ের দরুন মুহূর্তগুলো, গুলির আঘাত, এসব তার চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে। সেই ছবির মেলায় আবছা মতো মসিয়ে ফসলভার মুখটাও ভেসে ওঠে। মাসিয়ে সেখানে কেন গিয়েছিলেন? আরেকটি কথা, কে তাকে উদ্ধার করেন? কে সেই অসম সাহসী মহানুভব ব্যক্তি? কি করে তিনি উদ্ধার করলেন? বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছে ম্যারিউস, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছে, কেউ কোনো খবর দিতে পারল না। ম্যারিউস ভাবে, মাসিয়ে ফসলভা কি জানেন কি সেই ব্যক্তি? তাকে একবার জিজ্ঞেস করতে হবে। কোজেতের কথা যখন মনে পড়ে তখন বড় ফাঁকা লাগে। কতদিন হলো সে কোজেতকে দেখে না। ম্যারিউস ভাবে, কোজেতকে ছেড়ে সে থাকবে না। ম্যারিউসকে কেউ বাধা দিতে পারবে না। এতে বিপত্তি অনেক অনেক অন্তরায় আসবে জানে ম্যারিউস, তাতেও সে পিছপা হয় না। এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। মাসিয়ে জিলেন্ড্রামা সম্পর্কেও ম্যারিউসের মনোভাবের তেমন পরিবর্তন হয়নি। বৃদ্ধ তার জন্য এত কিছু করলে কি হবে? ম্যারিউস ভাবে অন্যরকম। সে ভাবে এও এক চাল। ম্যারিউসের মনে হয়েছে মন ভোলাবার জন্যই বৃদ্ধ এসব করছে। সে অসুস্থ, তাই মাসিয়ে জিলেন্ড্রামা কোনো হম্বিতম্বি করছেন না। তাছাড়া ম্যারিউস কোনো কথায় বিরোধিতা করছে না। কিন্তু তার কদিন মাসির কথার বিরোধিতা করলেই তিনি আবার আগের মতো তেলে বেগুনে জ্বলে উঠবেন। আর কোজেতের প্রসঙ্গ উঠলেই এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। ম্যারিউস আগেভাগেই মনস্থির করল, দাদুভাইয়ের সাথে সে সহজ হতে পারল না। মাসিয়ে কথা বললে ম্যারিউস টুকটাক সংক্ষিপ্ত জবাব দিয়ে চুপ করে থাকে। মাসিয়েকে সে আগের মতো দাদুভাই বলে ডাকে না। মাসিয়ে ভীষণ দুঃখ পেলেন, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বললেন না। মনে হলো ধীরে ধীরে মেঘ জমে উঠছে। মেঘ কেটে যায় ভালো, না হলে দাদু এবং নাতির মধ্যে আবার প্রচণ্ড ঝড় উঠবে। একদিন কথায় কথায় বিপ্লব সম্বন্ধে কথা উঠল। মাসিয়ে জিলেন্ড্রামার মুখের উপর বিভিন্ন কথায় ম্যারিউস এমন এক মন্তব্য ছুড়ে দিল যে তিনি তো থ হয়ে গেলেন। মাসিয়ের জেদ আবার মাথা চাড়া দিয়ে উঠল। তিনি বললেন, তুমি ভুল বলছো ম্যারিউস, তোমার মন্তব্য অত্যন্ত আপত্তিকর। এরপর সারা দিন মাসিয়ে জিলেন্ড্রামা ম্যারিউসের সাথে একটিও কথা বললেন না। ম্যারিউস এবার সত্যি সত্যি চিন্তায় পড়ল। মনে মনে সে বুদ্ধি আঁটতে লাগলো, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। বুড়ো এবার হয়তো বলবে, কোজেতের চিন্তা বাদ দাও। ম্যারিউসও তাহলে আচ্ছা জব্দ করবে সবাইকে। খাবার খাবে না, ওষুধ ছবে না। ম্যারিউস ঘুম মেরে পড়ে রইল। কয়েকদিন পরের কথা, মাদাম জিলেন্ড্রামাও ও মসিয়ে জিলেন্ড্রামা দুজনেই ম্যারিউসের ঘরে এসেছে। মাদাম টেবিলের উপর ওষুধের শিশিগুলো সাজিয়ে রাখছিলেন। ম্যারিউসকে মসিয়ে বললেন, তুমি নাকি মাংস খেতে চাচ্ছ না? কেন দাদু ভাই, শরীর সারাতে হবে না? মাংস না খেলে চলবে কি করে? ম্যারিউস চুপ করে রইল। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলল, বলছিলাম যে আপনার সাথে একটা কথা ছিল। মসিয়ে চমকে উঠলেন, বললেন, কি কথা? আগে আমি বিয়ে করব বলে মন স্থির করেছি। ওহো, এই কথা? তাই বলো। আমি তো চমকে গিয়েছিলাম। এবার আর মন মানছে না। বেশ তো, আমি রাজি আছি। ওর জন্য আর চিন্তা কিসের? রাজি আছেন? কার সাথে বিয়েতে রাজি আছেন? বললাম তো, চিন্তা নেই। তোমার সেই কোজেদের সাথেই বিয়ে হবে। আমি রাজি আছি। ম্যারিউস গম্ভীর বিস্ময়ে তাকিয়ে রইল মসিয়ে জিলেন্ড্রামার দিকে। আনন্দে আবেগে তার ঠোঁট তীর তীর করে কাঁপছে। তারপর দু হাতে মসিয়েকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, দাদু ভাই, দাদু ভাই, সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো আপনি? ম্যারিউসের চুলে হাত বুলোতে বুলোতে মসিয়ে বললেন, হ্যাঁ রে আমার পাগলা ভাই, সত্যি বলছি। কোজেদ তোমার রোজ খবর নেয়। একজন বুড়ো ভদ্রলোক খোঁজ খবর নিয়ে যায়। কোজেদ তার হাতে রোজ তোমার জন্য ব্যান্ডেজ পাঠাতো। আমি খবর নিয়েছি। মেয়েটি বেশ সুন্দরী আর বুদ্ধিমতী। তাছাড়া নম্র ভদ্র তো বটেই।
7 নম্বর হোমি আর্মি লেনে তারা থাকে। কয়েকদিন পরে আমি তাদেরকে বাসায় নিমন্ত্রণ করে আনবো। তুই আমাকে ভুল বুঝিস না ম্যারিউস। তার চোখেও তখন আনন্দাশ্রু। ম্যারিউস জিলেনরামার বুকে মুখ গুজে আবেগরুদ্ধ কণ্ঠে বলল, দাদু ভাই, আমার লক্ষ্মী দাদু ভাই, আমার সোনামণি দাদু ভাই। আমি এতদিন যে কি যাতনায় ছিলাম ম্যারিউস, আজ আমার বুকের ভার অনেকটা কমলো। এতদিন পর তুমি আমায় সেই আগের মতো দাদু ভাই বলে ডাকলে, একবার নয় 3-3 বার। আমার মতো সুখী আর কে আছে? আমি আজই তাদের ডেকে পাঠাবো, বলবো কোজেতকে যেন নিয়ে আসে। সেদিন বিকেলে মাসিয়ে ফসলভা ওরফে জা ভ্যালজা এলেন মাসিয়ে জিলেনরামার বাড়িতে। সাথে এলো কোজেত। জা ভ্যালজাকে কেউ চিনতে পারেননি। সেই রাতে আহত ম্যারিউসকে অচেনা যে মহানুভব ব্যক্তি বাড়ি পৌঁছে দিয়েছেন, তিনি যে মাসিয়ে ফসলভা তা কেউ কল্পনাও করেনি, ভাবা সম্ভবও নয়। সর্বাঙ্গ রক্ত ও কাদামাখা কিম্বহুত কিমাকার চেহারার জা ভ্যালজার সাথে আজকের জা ভ্যালজা ওরফে মাসিয়ে ফসলভার কোনো মিলই নেই। সাদা চুল, হাসি মুখ। জা ভ্যালজাকে বাড়ির সবাই সমাদর করে বসালেন। মাসিয়ে বললেন, আপনার সাথে পরিচিত হয়ে প্রীত হলাম। বসুন বসুন, আরাম করে বসুন। জা ভ্যালজা স্মিত হাসলেন, মিষ্টি অথচ উদাস হাসি। মনে হয় সে হাসির আড়ালে কে যেন পালিয়ে বেড়াচ্ছে। কখনো মনে হয় আনমোনা হাসি ছড়িয়ে রয়েছে জা ভ্যালজার মুখে, আবার কখনো মনে হয় এটা বুঝি চোখের বিভ্রম। জা ভ্যালজার বকলে একটি পকেট, হালকা সবুজ রঙের কাগজে মোড়া। দেখে মনে হলো একটা বই তিনি মুড়ে এনেছেন। কোজেতের সাথে ম্যারিউসের আবার দেখা হলো। প্রথমে কেউ কোনো কথাই বলতে পারল না। আবেগে কোজেত বাকশূন্য হয়ে গেছে। ম্যারিউসের মুখেও চট করে কথা এলো না। মাসিয়ে জিলেনরামা বললেন, কি হে ব্যারন মরিউস পামিয়ার্সি, বুঝলে আমার কথা নড়চড় হয় না। কথা দিয়েছিলাম, তা ওকে হাজির করেছি কিনা দেখো। জা ভ্যালজাকে বললেন মাসিয়ে জিলেনরামা, প্রস্তাবটা আমিই দিচ্ছি মসিয়ে ফসলভা। আপনার মেয়েকে আমার নাত বউ করার ইচ্ছে করছি, তাতে আপনার সম্মতি চাচ্ছি। আপনার কোনো আপত্তি নেই তো? জা ভ্যালজা ওরফে ফসলভার জবাবে মাথা নুইয়ে সম্মতি দিলেন। মাসিয়ে জিলেনরামা বললেন, খুশি হলাম মসিয়ে, আমি ভীষণ খুশি হলাম। এ বিয়েতে তাহলে আপনার অমত নেই তো? এ তো আমার পরম সৌভাগ্য, আমার মামুনির পরম কামনা। আমিও খুশি হয়েছি। জবাব দিলেন জা ভ্যালজা। মাসিয়ে জিলেনরামা বললেন, আমি খুব খুশি হয়েছি মসিয়ে ফসলভা। খোঁজ আগেই নিয়েছি, আর এবার সচক্ষে দেখলাম আপনার মেয়েকে। খুব সুন্দরী, বেশ লক্ষ্মী। এমনি মেয়েই তো এ বাড়িতে নাত বউ হয়ে আসার যোগ্য। আর দেখুন, অনেকে হয়তো অনেক কথা বলতে পারে, আমি বলি এ বিয়েতে আপত্তির কি আছে? মাসিয়ে জিলেনরামা বিয়ের যৌক্তিকতা সম্পর্কে লম্বা চওড়া একটি বক্তৃতাই দিয়ে ফেললেন। কোজেতের গুণপনাও বর্ণনা করলেন। তারপর ম্যারিউসকে লক্ষ্য করে বললেন, তবে তোমার কিছু কষ্ট হতে পারে। আমার যা কিছু রয়েছে তার অর্ধেকের বেশি হলেও সংসার খরচের জন্যে। যতদিন আমি বেঁচে আছি ততদিন কোনো অসুবিধা হবে না। কিন্তু এই বুড়ো যদি আর 15-20 বছর বেঁচে থাকে, তবে তোমাদের জন্য হয়তো কপর্দকও অবশিষ্ট থাকবে না। তাই বলছিলাম একটু কষ্ট হতে পারে। তুমিও শোনো কোজেত, ব্যারনের স্ত্রী হলেও কিন্তু বেশ কষ্টে শিষ্টে চলতে হবে। কষ্ট হয়তো হবে না মসিয়ে জিলেনরামা। ইউফ্রেসি ফসলভার প্রায় 6 লক্ষ ফ্রাঙ্ক জমা আছে। জা ভ্যালজা গম্ভীর স্বরে ধীরে ধীরে বললেন। মাসিয়ে জিলেনরামা থমকে গেলেন, বললেন, কথাটা ঠিক বুঝলাম না মসিয়ে ফসলভা। প্রায় 6 লক্ষ ফ্রাঙ্ক
ইউফ্রিসির রয়েছে, কিন্তু তার সাথে আমাদের সম্পর্ক কি? দাদু, আমারই ভালো নাম ইউফ্রেসি ফোসালভা। 6 লক্ষ ফ্রাঙ্ক? মানে তোমার অত টাকা জমানো আছে? হ্যাঁ, ওর নামেই টাকাটা জমা রয়েছে। তবে ঠিক 6 লক্ষ ফ্রাঙ্ক নয়, 15-16 হাজার কম হতে পারে। আমি ছাড়া এই কথা তেমন আর কেউ জানতো না, তা আমি ওগুলো সাথেই এনেছি। এই যে দেখুন আপনারা। জাভেলজা সবুজ কাগজে মোড়া প্যাকেটটি খুললেন। দেখা গেল বই নয়, এক গাদা ব্যাংক নোট। মিসেস জিলেন্ডারমা তখন খুশিতে হাসছেন, বললেন, সে কি রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব দেখছি। নাতি আমার ডুবে ডুবে অনেক জলই খেয়েছে দেখছি। কথাবার্তা পাকা হলো। ডাক্তারের সাথে আলাপ করে ঠিক হলো যে 2 মাস পর অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসে ওদের বিয়ে হবে। কোজেতের বিয়ে ঠিক হওয়ার পর জাভেলজা যাবতীয় করণীয় কাজ সমাধানের জন্য নতুন উদ্যমে লেগে গেলেন। এককালে তিনি মেয়র ছিলেন, তাই আইনের ধারাগুলো তার জানাই ছিল। কোজেতের যৌতুকের টাকা, বংশ পরিচয়, অভিভাবক ইত্যাদি সম্পর্কে আইনসম্মত ব্যবস্থা সম্পন্ন হল। মিসেস জিলেন্ডারমা হলেন কোজেতের আরেক অভিভাবক। লোকে জানালো কোজেত যে বংশের মেয়ে, সে বংশের জাভেলজা ছাড়া আর কেউই জীবিত নেই। তিনি কোজেতের বাবা নন, চাচা। কোজেতের বাবা হল বড় ভাই ফোসালভা। একজন শুভাকাঙ্ক্ষী কোজেতকে 6 লক্ষ ফ্র্যাঙ্ক দান করেছিলেন। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। টাকাটা ভ্যালজার কাছে গচ্ছিত ছিল। 16 ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয়েছিল। বিয়ের কদিন আগে হঠাৎ একটি দুর্ঘটনা হল। ভ্যালজার ডান হাতের বুড়ো আঙুল খানিকটা থেতলে গেল। ব্যাপারটা প্রথমে কেউ জানতে পারেনি। ব্যান্ডেজ দেখে সবাই জানতে পারল মাসিয়ে ফোসালভা ওরফে জাভেলজা আঘাত পেয়েছেন। এই নিয়ে কাউকে কোনো চিন্তা না করার জন্য ভ্যালজা বললেন, এমনকি তিনি কাউকে শুশ্রূষা পর্যন্ত করতে দিলেন না। হাতে আঘাতের জন্য কাগজপত্রে ভ্যালজা স্বাক্ষর করতে পারলেন না, করলেন মাসিয়ে। বিয়ের দিন যত এগিয়ে আসছে কাজের তারাও তত বাড়ছে। প্রশ্ন দেখা দিল বিয়ের পর জাভেলজা কোথায় থাকবেন এ কথা নিয়ে। জাভেলজা বললেন, আমি আমার পুরনো বাসাতেই থাকব। কিন্তু কোজেত তা শুনল না। মিসেস জিলেন্ডারমার বাড়িতে একটি কক্ষ ভ্যালজার জন্য নির্দিষ্ট করা হলো। ভ্যালজা তাতে রাজি হন না, কিন্তু কোজেত এসে যখন বলল, আমি তোমাকে অনুরোধ করছি বাবা। এরপর জাভেলজা আর কিছু বলতে পারেননি। 16 ফেব্রুয়ারির আগের দিন সন্ধ্যায় জাভেলজা ম্যারিউসকে 5,84,000 ফ্র্যাঙ্ক দিলেন। মিসেস জিলেন্ডারমাও তখন সেখানে উপস্থিত ছিলেন। কোজেত ও ম্যারিউসের বিয়ে হয়ে গেল। গির্জা থেকে ফিরে এসে মিসেস জিলেন্ডারমার বাড়ির বারান্দায় এক কোণে একটি চেয়ারে চুপচাপ বসেছিলেন জাভেলজা। গির্জায় যাওয়ার পথে ঘটা একটি ঘটনা তার বারবার মনে পড়ছিল। বিয়ের শোভাযাত্রা যখন যাচ্ছিল তখন পথে তিনি থিনেডিয়ারকে দেখেছেন। থিনেডিয়ার তাকে চিনতে পেরেছে। বারান্দায় বসে বসে পুরনো সব নানা কথা ভাবছিলেন। এমন সময় কোজেত এলো। বিয়ের কোণের সাজে তাকে সত্যি অপরূপ দেখাচ্ছে। কোজেত বলল, বাবা, তুমি এই বিয়েতে নিশ্চয়ই খুশি হয়েছ? হ্যাঁ মামুনি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এ কথা জানতে চাইছো কেন? তবে তুমি চুপচাপ বসে কি ভাবছ? হাসো না কেন? ভ্যালজা এবার হেসে উঠলেন, বললেন, ও এই কথা, পাগলি মেয়ে কোথাকার। খানিক পর আবার টেবিলে মেহমানদের ডাক পড়ল। অতিথিরা একে একে নির্দিষ্ট আসন গ্রহণ করলেন। কিন্তু দেখা গেল মাসিয়ে ফোসালভা সেখানে নেই। মাসিয়ে ফোসালভা বা জাভেলজার খোঁজ পড়ল। বাড়ির লোকজন জানালো মাসিয়ের হাতে ব্যথা হওয়ায় তিনি বাসায় চলে গেছেন। এজন্য সবার কাছে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন। মাসিয়ে বলে গেছেন যে আগামীকাল সকালে তিনি আসবেন। এদিকে উৎসব মুখর সেই বাড়ি থেকে ওমি আর্মি লেনের বাসায় ফিরে এলেন মাসিয়ের ছোট ফোসালভা ওরফে জাভেলজা। আলো জ্বাললেন, দোতলায় গেলেন। ঘর শূন্য। বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠল। কোজেতের সামান্য যা জিনিসপত্র ছিল তা নেই, সব বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শুধু রয়েছে ভ্যালজার একটি খাট। শয্যার কাছে যেতে হঠাৎ একটি জিনিসের উপর চোখ পড়ল। কোজেত কি এটা ভুলে ফেলে রেখে গেছে নাকি এটা ইচ্ছাকৃত? কোজেত তার এই সহচরটিকে বড্ড হিংসে করত। ছোট্ট একটি বাক্স।
কোজেত হয়তো ভেবেছে কি বা এমন অমূল্য ধন। হোমি আর্মি লেনের বাসায় সেদিনের বিছানায় শিওরের কাছে এটাকে তিনি রেখেছিলেন। এর উপরে ছিল একটি বাতিদান, আজও তেমনই রয়েছে। পকেট থেকে চাবি বের করে বাক্সটি করলেন ভ্যালজা। বাক্সের মধ্যে রয়েছে কোজেতের 10 বছর আগের পুরনো কাপড় চোপড়। বিছানার উপর কাপড়গুলোকে সাজিয়ে এক দৃষ্টিতে তিনি সেদিকে তাকিয়ে রইলেন। একসময় দৃষ্টি ঝাপসা হয়ে এলো। পরম আবেগে কাপড়গুলোকে বুকে জড়িয়ে কান্না ভেজা অস্ফুট কণ্ঠে তিনি বললেন, কোজেত, আমার মামুনি। পরদিন দুপুরের কিছু আগে মিসেস জিলেনরামার বাড়িতে গেলেন ভ্যালজা। পরিচারক তাকে দেখে সালাম জানালো। ভ্যালজা তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, ম্যারিউস ঘুম থেকে উঠেছে? শোনো, শুধু ম্যারিউসকেই খবর দাও, তবে আমার নাম বলো না। শুধু বলবে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, তার কিছু গোপন কথা রয়েছে তোমার সাথে। খবর পেয়ে ম্যারিউস নিচে নেমে এলো। ভ্যালজাকে দেখে বলল, বাবা আপনি? ও, আমি ভাবছিলাম অন্য কেউ। তা এখানে বসে কেন? ওপরে চলুন না। ভ্যালজা বললেন, না ঠিক আছে, আমি এখানেই বসবো, কিছু কথা রয়েছে। তা হবে তখন। আপনার হাত এখন কেমন আছে? কাল রাতে আপনার কথা আমরা সবাই বলা বলি করছিলাম, চিন্তাও করেছি অনেক। আমার হাতে কিছুই হয়নি ম্যারিউস, আমি সবাইকে মিথ্যে কথা বলেছি। ভ্যালজা হাতের ব্যান্ডেজ খুলে ফেললেন। আঘাতের কোনো চিহ্নই নেই। ম্যারিউস হতবাক। ভ্যালজা বললেন, ম্যারিউস, আমি একজন দাগী আসামি। আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি জেল খেটেছি ম্যারিউস। আপনি এসব কি বলছেন? হ্যাঁ মসিয়ে ম্যারিউস পয়মার্সি, আমি 19 বছর জেল খেটেছি ডাকাতির জন্য। তারপর ছাড়া পেয়ে আবার ডাকাতির জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হই। আজও আমি পলাতক আসামি। ম্যারিউস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে জিজ্ঞেস করল, এজন্যই আপনি কি বলছিলেন যে আপনি কোজেতের বাবা নন? না মসি, সেজন্য বলিনি। সত্যি আমি কোজেতের কেউ নই। আমি ফেবারুলের এক দরিদ্র কৃষক। কাঠ কেটে আমার জীবিকা নির্বাহ চলত। আমার ভগ্নিপতি মারা যাবার পর বিধবা ও ছোট ছোট 7টি ভাগ্নে ভাগ্নির ভরণ পোষণের ভার আমার উপর এসে পড়ল। দেশে তখন খাদ্য ও কাজের আকাল। একটি রুটি চুরির জন্য আমার কয়েদ হলো। আমার নাম ফোসালভা নয়, আমার নাম ভ্যালজা। কিন্তু এসব কথা যে সত্যি তার কি প্রমাণ আছে? আমি তো বলছি মসিয়ে, এ কথা মিথ্যে নয়। ম্যারিউস ভ্যালজার চোখের দিকে তাকালো। এমন প্রশান্ত মুখ থেকে মিথ্যে কথা বেরোতে পারে না। ভ্যালজা বললেন, কোজেত আমার মামুনি, আমার নয়নের মণি। কিন্তু আমি কোজেতের কে? কেউ নই। তার জীবনে আমি একজন পথচারী ব্যতীত আর কেউ নই মসিয়ে। 10 বছর আগেও আমি কোজেতকে চিনতাম না। আজ কোজেত আমার জীবনেরই আরেকটি অংশ, কিন্তু দুজনের পথ একেবারে ভিন্ন। এবারে তার অভিভাবকের বদল হয়েছে। এই বদলানোতে কোজেত লাভবান হয়েছে, সুখীও হয়েছে। 6000 ফ্রাঙ্ক আমার কাছে যা গচ্ছিত ছিল, ও টাকাও অবৈধ নয়। আমার কাজ শেষ হয়েছিল, বাকি ছিল তোমার কাছে আমার আসল পরিচয় দেওয়া। তাও আমি আজ দিয়ে গেলাম পমের্সি। কিন্তু আপনি এসব বলছেন কেন? কেউ তো আপনাকে বাধ্য করেনি। আপনি তো চাইলে চেপে রাখতেও পারতেন। কেন, কি উদ্দেশ্যে বললেন এগুলো? ভ্যালজা ধীরে ধীরে বলল, কোন উদ্দেশ্যে বলছি জিজ্ঞেস করছো মসিয়ে? বলছি সম্মানবোধ, আত্মবোধ থেকে মসি পমের্সি। আমি বড় দুঃখী, অভাগা। আমার জীবনের সর্বাবয়বে দুঃখ তার নাম লিখে রেখেছে।
দুর্ভাগ্য একটি রজ্জুর মতো আমার বুকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এই দুর্ভাগ্য আমাকে আকর্ষণ করেছে, নিষ্পেষণ করেছে। দুর্ভাগ্যের এই রজ্জুকে আমি ছিঁড়ে ফেলতে চেয়েছি, কিন্তু পারিনি। খুলে ফেলতে চেয়েছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি ভাবলাম আমার মামুনিকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমার বাড়িতে আমার থাকার জায়গা হলো, একটা সুখী পরিবেশ, সুখী বাড়িতে, সুখী পরিবারে থাকতে পারবো। তুমি বলবে, মসিয়ে তুমি থাকলে না কেন? কিন্তু আমি যে অভাগা মসিয়ে। কেউ আমার বিরুদ্ধে কথা লাগায়নি, কেউ আমাকে তাড়া করেনি। আমি কি করেছি তা দেখার জন্য কেউ আমায় অনুসরণ করেনি। কিন্তু আমি নিজেই যে আমাকে তাড়া করেছি। আমি নিজেই আমার সামনের বাধার প্রাচীর। আমি আমাকে টেনে রাখি, বাধা দিই। আমি তোমাকে সব কথা না বলে থাকতে পারলাম না মসিয়ে। বাঁচার জন্য একবার আমি রুটি চুরি করেছিলাম। আজ বাঁচার জন্য আমি আর আমার পরিচয় চুরি করব না। এটা অন্যায়, এটা সম্ভব নয়। ম্যারিউস কোনো কথা বলল না, পায়চারি করতে লাগলো। একসময় বলল, দাদু ভাইয়ের অনেক বন্ধু বান্ধব রয়েছে, তা আপনার দণ্ডাদেশ মৌকুফের জন্য কি আমি চেষ্টা করব? তার কোনো প্রয়োজন নেই। লোকের কাছে ভালজা মৃত, আইন কর্তৃপক্ষের কাছেও সে মৃত বলে রেজিস্টারভুক্ত। ম্যারিউস খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বেচারি কোজেত যদি এই খবর শোনে তাহলে। ভ্যালজা বলল, তাকে জানিও না মসিয়ে। কিন্তু আমি কি তার সাথে দেখা করতেও পারবো না? তুমি কি মনে করো তার সাথে আমার সম্পর্ক বহাল রাখলে মঙ্গল হবে না? ম্যারিউস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানে আসা যাওয়া দেখাশোনাটা যত কম করা যায় আশা করি ততই ভালো হবে। একটু পরে আবার বলল, প্রতিদিন বিকেলে এসে আপনি কোজেতের সাথে দেখা করে যাবেন, সেই ব্যবস্থাই হবে। পরদিন বিকেলে মসিয়ে জিলেনরামার বাড়িতে গিয়ে হাজির হলেন ভ্যালজা। বাড়ির পরিচারক ভ্যালজাকে দেখে সালাম জানিয়ে বলল, মসিয়ে, ব্যারন ম্যারিউস আমাকে জিজ্ঞেস করতে বলেছিলেন যে আপনি উপরে যাবেন না নিচের ঘরেই বসবেন। আমি নিচে বসবো। পরিচারক বেশ সম্ভ্রমের সাথে বলল, তাহলে চলুন মসিয়ে। নিচের তলার একটি ঘর সে খুলে দিল। খানিকটা স্যাঁতস্যাঁতে ঘর, প্রয়োজনীয় সময়ে এটি গুদাম ঘর হিসেবেও ব্যবহার হতো। ঘরটায় তেমন আলোও নেই, তবে এক কোণে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ফায়ারপ্লেসের পাশে দুটো হাতলওয়ালা চেয়ার। মনে হলো এ ধরনের উত্তরই সে ভ্যালজার কাছ থেকে আসবে, কেউ আগেই তা অনুমান করেছিল। পরিচারক বলল, আপনি বসুন মসিয়ে, আমি মাদাম ব্যারনেসকে খবর দিচ্ছি। ভ্যালজা একটি চেয়ারের উপর বসলেন। ক্লান্তিতে তার সারা শরীর ভেঙে পড়ছে, পা টলছে। গত কদিন তিনি কিছুই খাননি, রাতেও ঘুমননি। চেয়ারের একটি হাতলের উপর মাথা রেখে তিনি চোখ বুজে রইলেন। হঠাৎ তিনি জেগে উঠলেন। কোজেত তার চেয়ারের পাশে দাঁড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্ত তিনি কোজেতের দিকে তাকিয়ে রইলেন। নববধূ কোজেতকে ভারী সুন্দর লাগছে, কিন্তু ভ্যালজা যেন কোজেতকে হৃদয়কে বলে বলে নতুন করে অনুভব করতে চাইছেন। কোজেত বিস্ময় ভরা কণ্ঠে বলল, বাবা, আমি ঠিকই ভেবেছিলাম তুমি একাকী চুপচাপ এখানে বসে রয়েছ। ম্যারিউস আমাকে বলল তুমি আমার সাথে এই নিচের তলার এই ঘরে দেখা করতে চেয়েছো। কথাটা সত্যি বাবা? হ্যাঁ, আমি তাই চেয়েছি। কেন? তুমি আমার সাথে কথা বলার জন্য বাড়ির সবচেয়ে বাজে ঘরে এসে বসেছো? মা গো, ইস, কি বিচ্ছিরি ঘর এটা। তুমি তো জানো মাদাম, আমি একটু অদ্ভুত ধরনের লোক। মাদাম? তুমি আমাকে মাদাম বলছো কেন বাবা? তুমি মাদাম হতে চেয়েছিলে, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। এখন তো তুমি তাই, আর তাই তোমাকে মাদাম বলছি। কিন্তু তোমার কাছে তো আমি কোজেতি, মাদাম নই বাবা। আমাকে আর বাবা বলো না।
বাবা, এসব কি বলছো তুমি? তোমার কি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমাকে আর বাবা বলো না। যদি ইচ্ছে করে আমাকে মসিয়ে যা ভালসা বলে ডেকো। তোমার আর বাবার প্রয়োজন নেই, তুমি স্বামী পেয়েছো। কোজেত এবার গম্ভীর হয়ে গেল। ভ্যালজার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সুখী হই তা তুমি চাও না বাবা? ভ্যালজার ক্লান্ত চোখে যে সামান্য আলো ছিল তাও যেন ম্লান হয়ে গেল, সারা মুখ মলিন হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তিনি কোনো জবাব দিতে পারলেন না। তারপর বিড়বিড় করে আপন মনে বলতে লাগলেন, ওরে, তুই তো সুখী হতে চেয়েছিলি অভাগী। জীবনে তুই কত কষ্ট পেয়েছিস, এবার তুই সুখী হয়েছিস। তারপর আবেগ কম্পিত কণ্ঠে ভ্যালজা বললেন, কোজেত, আমার মামনি, তুমি সুখী হয়েছ মামনি। আমার কাজের পালা এবার শেষ হয়েছে। আহা, এতক্ষণে তুমি আমাকে কোজেত বলে ডাকলে। উৎফুল্ল কণ্ঠে বলল কোজেত। সে খুশিতে ভ্যালজার গলা জড়িয়ে ধরল। ভ্যালজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কোজেতকে গভীরভাবে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে তার পিঠে হাত বুলোতে লাগলেন। একসময় ভ্যালজা উঠে দাঁড়ালেন, হাতটি তুলে নিলেন, বললেন, আমি এবার আসি ম্যাডাম। ওরা বোধহয় তোমার জন্য দরজার বাইরে অপেক্ষা করছে। দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি আবার দাঁড়ালেন, বললেন, আমি তোমাকে কোজেত বলে ডেকেছি। তোমার স্বামীকে বলো এমনটি আর ভবিষ্যতে হবে না। আমি তার কাছে ক্ষমা চাইছি। ভ্যালজা চলে গেলেন। পরদিন একই সময় ভ্যালজা এলেন। নিজের সেই ঘরটি খুলে দেওয়া হলো। কোজেত আজ আর কোনো প্রশ্ন করল না, আগের মতো অবাকও হলো না। ভ্যালজার সাথে ম্যারিউসের যে কথাবার্তা হয়েছে, সম্ভবত সে ধরনের কিছু কথাবার্তা ম্যারিউসের সাথে কোজেতেরও হয়েছে। প্রতিদিন একই সময় মসিয়ে জেলেন্ড্রামার বাড়ির নিচের তলায় প্রায় অন্ধকার প্রকোষ্ঠে এসে বসেন ভ্যালজা। বাধা ধরা নিয়মের মতো কোজেত নিচে নেমে আসে, সামনের চেয়ারে উপবেশন করে। ম্যারিউসের প্রতিদিনই এমন সব কাজ পড়ে যে ওই সময় সে বাড়ি থাকে না। বাড়ির সবাইও জাভেলজা ওরফে মসিয়ে ফসলফার এই চালচলনে অভ্যস্ত হয়ে উঠল। কয়েক সপ্তাহ চলে গেছে। নতুন জীবনের আনন্দে কোজেত নিজেকে জুড়িয়ে নিচ্ছে দিনের পর দিন। সেই বৃদ্ধ লোকটির অচেনা আচরণ, মাদাম বলে তাকে সম্বোধন, মসিয়ে জাভেলজার সব কিছু ধীরে ধীরে কোজেতকে জাভেলজা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে লাগলো। দিনে দিনে কোজেত খুশিতে আরো হাসি খুশি হয়ে উঠছে। দিনে দিনে ভ্যালজার প্রতি তার মমতা কমছে, কিন্তু তবু এখনো সে ভ্যালজাকে ভালোবাসে। ভ্যালজাও তা অনুভব করেন। একদিন হঠাৎ কোজেত ভ্যালজাকে বলল, তুমি আমার বাবা ছিলে, এখন আর তা নও। তোমাকে আমি চাচা বলে জানলাম। এখন তুমি আর চাচাও নও। আগে তুমি ছিলে মসিয়ে ফোসালভা, এখন হয়েছ যা ভালজা। সত্যি করে বলো তো, আসলে তুমি কে? আমার এসব ভালো লাগে না। তোমাকে ভালো লোক বলে যদি জানা আমার না থাকতো, তবে আমি সত্যি বলছি, তোমাকে আমার দারুণ ভয় করতো। এপ্রিল মাসের গোড়ার দিকে একদিন কোজেতকে ম্যারিউস বলল, চলো আজ আমরা বিকালে কোথাও থেকে বেরিয়ে আসি। অনেকদিন তো বাইরে যাই না। আজ আমাদের বাগান বাড়ি যাব বলে দিয়েছি। কোজেত আর ম্যারিউস বিকেলে বাইরে চলে গেল। নির্দিষ্ট সময় ভ্যালজা এলেন। বাড়ির পরিচালক জানালো, তারা তো বেড়াতে গেছেন, আপনি অপেক্ষা করবেন? ভ্যালজা নীরবে বসে রইলেন। ঘন্টা খানেকের বেশি কেটে গেল, কিন্তু কোজেত ফিরে এলো না। মাথা নিচু করে ধীর পদক্ষেপে ফিরে চলে গেলেন ভ্যালজা। পরদিন যথাসময়ে আবার ভ্যালজা এলেন। আজ কোজেত বাড়ি ছিল, কিন্তু গতকাল যে ভ্যালজার সাথে তার দেখা হয়নি, এই ব্যাপারে একটি কথাও সে বলল না। গতকালকের বেরিয়ে আসার আনন্দে সে তখনও বিভোর। একদিন ভ্যালজা অন্যান্য দিনের তুলনায় কোজেতের সাথে একটু বেশিক্ষণ গল্প করলেন। পরদিন এসে দেখেন যে ফায়ারপ্লেসে আগুন নেই। পরদিন যখন আবার এলেন, ভ্যালজা তখন দেখতে পেলেন যে ফায়ারপ্লেসে খানিকটা আগুন আছে, কিন্তু চেয়ার দুটো যথাস্থানে নেই, দরজার কাছে টেনে এনে রাখা হয়েছে। ভ্যালজা চেয়ারটিকে ফায়ারপ্লেসের কোনায় টেনে নিয়ে আগের জায়গায় বসলেন। এর মধ্যে কোজেতের একটি কথায় ভ্যালজা বুঝতে পারলেন
যৌতুকের 5,84,000 ফ্র্যাঙ্ক সম্পর্কে ম্যারিউসের মনে সন্দেহ জেগেছে। সে হয়তো ভাবছে এটি সৎ উপায়ে উপার্জিত নয়। কোজেতের কথা শুনে ভাবলেন, আর না, এবার তার পালা পুরোপুরি সাঙ্গ হবে। এরপর একদিন ভ্যালজা এসে দেখলেন যে কথাবার্তা বলার সেই ঘরটিতে একটি চেয়ারও নেই। কোজেত নিচে নেমে এসে ভ্যালজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, এ কি, দাঁড়িয়ে কেন? চেয়ার কোথায়? আজ আর আমি বসবো না মা, ওদের বোধহয় চেয়ারের দরকার পড়েছে, আমি নিয়ে যেতে বলেছি। পরদিন ভ্যালজা এলেন না, পরের দিনও নয়। ভ্যালজা অসুস্থ কিনা খোঁজ নেওয়ার জন্য পরদিন কোজেত লোক পাঠালো। ভ্যালজা তাকে জানালেন যে তিনি অসুস্থ নন, তবে কাজের খানিকটা চাপ বেড়েছে, তাতেই ব্যস্ত রয়েছেন। কয়েকদিনের জন্য একটু বাইরেও যাবেন, তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, শিগগিরই তিনি দেখা করে আসবেন। এসবই কিন্তু মিথ্যা বললেন ভ্যালজা। তার কোনো কাজ নেই, সময়কে বরঞ্চ বয়ে বেড়াচ্ছেন। প্রতিদিন তিনি সেই নির্দিষ্ট সময়ে বাসা থেকে বেরোন, মসিয়ে জিলেন্ড্রামার বাড়ির দিকে এগিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া আর হয় না। আস্তে আস্তে সেই পথ চলাও তার কমে এলো। অস্থির প্রহরগুলো সরিয়ে সরিয়ে দিন কাটছে ম্যারিউসের। তাকে দোষ দেওয়া অন্যায় হবে। বিয়ের আগে সে মসিয়ে ফসলভাকে কোনো প্রশ্নই করেনি। বিয়ের পর আজ তাকে, অর্থাৎ ভ্যালজার যাওয়া আসা বন্ধ করা এবং যতটা সম্ভব কোজেতের মন থেকে তাকে মুছে ফেলার জন্য ক্রমান্বয়ে চেষ্টা করছে। এর বেশি আর কিছুই নয়। যা প্রয়োজনীয় মনে করছে ম্যারিউস, সে তাই করছে। সে মনে করছে কোনো রকম কটু কথা বলে বা কঠোর আচরণ না করে, আবার কোনো রকম দুর্বলতা না দেখিয়ে ভ্যালজাকে এই বাড়ি ও কোজেতের মন থেকে সরিয়ে দেওয়ার যথেষ্ট জোরালো কারণ রয়েছে। কিন্তু একদিন তার ভুল ভাঙল। সে জানতে পারল ভ্যালজা সম্পর্কে সে যা জেনেছে তার সম্পূর্ণ নয় এবং সত্যিও নয়। তাকে বলা হয়েছিল মেয়র মাদলেনকে ভ্যালজা হত্যা করেছে। জাল সই দিয়ে ব্যাংক থেকে মসিয়ে মাদলেনের 5 লক্ষাধিক ফ্র্যাঙ্ক তুলে নিয়েছে। পিস্তলের গুলিতে ইন্সপেক্টর জাভিয়ারকে হত্যা করেছে, কিন্তু তার ভুল ভাঙল। সে জানতে পারল ভ্যালজাই হল সেই মহানুভব মেয়র মাদলেন। ব্যাংক থেকে সই জাল করে কোনো টাকা তিনি উঠাননি এবং হাতের মুঠোয় পেয়েও তিনি তার পরম শত্রু ইন্সপেক্টর জাভিয়ারকে ছেড়ে দিয়েছেন। আত্মদংশনে জাভিয়ার আত্মহত্যা করেছে। ম্যারিউস জানতে পারল মসিয়ে ফসলভা ওরফে ভ্যালজাই তার উদ্ধারকারী। ভ্যালজার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে। একদিন তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে সবে রাস্তায় 3-4 পা এগিয়েছেন, এমন সময় হঠাৎ মাথা ঘুরে উঠল। তিনি একটি পাথরের উপর বসে পড়লেন। কয়েক মিনিট বসে থাকার পর তিনি ধীরে ধীরে আবার নিজের ঘরে ফিরে গেলেন। পরদিন শরীর আরও দুর্বল হয়ে পড়ল। তিনি ঘর ছেড়ে কোথাও বেরোতে পারলেন না। পরদিন এমন অবস্থা হলো যে বিছানা থেকে ওঠার আর সামর্থ্য আর নেই তার। রান্না এবং গৃহস্থালির টুকিটাকি কাজ করার জন্য একজন মহিলাকে রাখা হয়েছিল। পরদিন সে দেখল প্লেটে খাবার সে যেমন সাজিয়ে রেখেছিল তেমনই রয়েছে। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, কি হয়েছে মাসিয়ে? আপনার শরীর খারাপ নাকি? ভ্যালজা বললেন, গতকাল খাইনি, ঠিক ভালো লাগছিল না, কাল খাবো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু ভ্যালজার অবস্থার কোনো উন্নতি নেই। এই কদিন তিনি ঘরের বাইরেও বেরোতে পারেননি। সারাদিন বিছানায় পড়ে থাকেন। পরিচারিকা কোনো কথা জিজ্ঞেস করলে ম্লান হাসি হেসে কখনো জবাব দেন, কখনো জবাব এড়িয়ে যান। পরিচারিকা দেখল লক্ষণ শুভ নয়। বাড়ির সামনের গলির মাথায় এক ডাক্তার রয়েছে, তাকে যে ডেকে নিয়ে এলো। ডাক্তার এসে ভ্যালজাকে পরীক্ষা করলেন, কথাবার্তা বললেন। নিচে নেমে যাওয়ার আগে তিনি পরিচারিকা বললেন, ওর শরীর খুব ভেঙে পড়েছে, বেশ অসুস্থ হয়েই পড়েছে, একটু ভালো করে ওর যত্ন নেওয়া দরকার। ওর কি হয়েছে ডাক্তার? হয়েছে সব কিছুই, আবার কিছুই হয়নি, আমি ঠিক বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে তিনি কোনো প্রিয়জনকে হারিয়েছেন। তিনি খুব মানসিক আঘাত পেয়েছেন। এই সব ক্ষেত্রে অনেক সময় মৃত্যুও ঘটে। তাই বলছিলাম ওর দিকে একটু খেয়াল রাখা দরকার। আপনি আবার আসবেন তো ডাক্তার? হ্যাঁ, আসবো। পরদিন সন্ধ্যার কথা। বিছানা থেকে উঠতে গিয়ে ভ্যালজা আগের চেয়ে দুর্বল বোধ করলেন। কনুইয়ের উপর ভর দিয়ে উঠতে গেলেন, পারলেন না। মনে হচ্ছে যেন সারা ঘর অল্প অল্প দুলছে। থেকে থেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাতের নাড়ি পরীক্ষা করে দেখলেন ভ্যালজা, ধীরভাবে বইছে। এমনিভাবে খানিকক্ষণ কেটে গেল। বিছানা থেকে ওঠার জন্য আবার চেষ্টা করলেন ভ্যালজা।
অবস্থা থেকে বিছানার উপর উঠে বসলেন। ধীরে ধীরে তিনি তার কাপড় বদলালেন। বাক্স খুলে কোজেতের পুরনো কাপড় চোপড় বের করে বিছানার উপর ছড়িয়ে রাখলেন। বিশপ মিরিয়েলের দেওয়া বাতিদান দুটো টেবিলের উপর রয়েছে, তাতে তিনি মোমবাতি বসালেন। ঘরের সবখানে ছড়িয়ে পড়েছে দিবালোক, সেই আলোর মধ্যেই তিনি মোমবাতি জ্বালালেন। ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ও জিনিসপত্র নড়াচড়া করায় তিনি ততক্ষণে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। মোমবাতি জ্বালাতে গিয়ে তার মনে হলো পা দুটো তার টলছে, ঘরটা দুলছে। তিনি মূর্ছিত হয়ে পড়লেন। যখন জ্ঞান ফিরে এলো তখন তিনি থরথর করে কাঁপছেন। রাজ্যের শীত যেন তার গায়ে নেমে এসেছে। অতি কষ্টে তিনি উঠে বসলেন, কাগজ কলম টেনে নিলেন, কম্পিত হস্তে লিখলেন, কোজেত, মা তুমি সুখী হও। আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার কাছে আমি এর কৈফিয়ত দিতে যাচ্ছি। আমার সরে যাওয়া দরকার এ কথা আমাকে বুঝিয়ে দিয়ে তোমার স্বামী কোনো অন্যায় করেননি, সঙ্গত কাজই তিনি করেছেন। তিনি অত্যন্ত ভালো, তাকে সব সময় ভালোবাসবে। এই কথাগুলোই আমি তোমায় বলতে চাইছি। আর যে টাকা আমি তোমাকে দিয়েছি তা তোমারই নিজের মনে করবে। অবৈধভাবে ও টাকা অর্জিত নয়। নরওয়ে থেকে আসে সাদা চুনি, ইংল্যান্ড থেকে আসে কালো চুনি, নকল কালো চুনি আসে জার্মানি থেকে। ফ্রান্সেও আমরা উত্তম মানের নকল চুনি প্রস্তুত করতে পারি। এসব চুনি স্পেনীয়রা অনেক ক্রয় করে। এটি চুনির দেশ। এটুকু লিখতে না লিখতেই হাত থেকে তার কলম খসে পড়ল। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভ্যালজা কম্পিত দুহাতে তার মাথা চেপে ধরলেন। আপন মনে বলতে লাগলেন, সব সাঙ্গ হয়ে এলো। আমি আর তাকে কোনোদিন দেখতে পাবো না। কোজেত, আমার কোজেত, আমার জীবনের এক টুকরো হাসির সামিল আমার কোজেত। অন্ধকার নেমে আসছে। তাকে না দেখেই আমি এই অন্ধকারে হারিয়ে যাচ্ছি। মৃত্যুকে ভয় নেই মৃত্যুকে, কিন্তু তার সাথে দেখা না হলে আমার এই মৃত্যু ভীতিপ্রদ। শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মামুনিকে আর দেখতে পাবো না। এমন সময় দরজায় করাঘাত হলো। দরজায় করাঘাতের শব্দে জাভেলজা ফিরে তাকালেন, ক্ষীণ কণ্ঠে বললেন, ভেতরে আসুন। দরজা খুলে গেল। কোজেত আর ম্যারিউস দাঁড়িয়ে রয়েছে দরজায়। কোজেতকে দেখে নিথর চোখে তাকিয়ে রইল ভ্যালজা। চেয়ার থেকে তিনি উঠে দাঁড়ালেন। পরম আবেগে কোজেতের দিকে দুহাত বাড়িয়ে দিলেন তিনি। থরথর করে কাঁপছেন ভ্যালজা। কোজেত দৌড়ে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, বাবা বাবা বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি তুমি এতদিন ভুলে থাকতে পারলে? তোমার মামুনিকে না দেখে থাকতে পারলে বাবা? কোজেতের পিঠে হাত বুলোতে বুলোতে জাভেলজা বলতে লাগলেন, কোজেত, আমার কোজেত, তুমি তাহলে আমায় ক্ষমা করেছো কোজেত? দরজার চৌকাঠের পাশে এতক্ষণ ম্যারিউস দাঁড়িয়েছিল। সেও কাছে এসে এগিয়ে এলো, বলল, বাবা। তুমিও আমাকে ক্ষমা করেছো ম্যারিউস? ম্যারিউস একবার কোনো জবাব দিতে পারল না, চুপ করে সে দাঁড়িয়ে রইল। ভ্যালজা আবার বললেন, তোমাকে অনেক ধন্যবাদ ম্যারিউস। ভ্যালজা ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। কোজেত বলল, বাবা বাবা, তুমি চেয়ারে বসো। তোমার শরীর বড্ড দুর্বল মনে হচ্ছে। কোজেত চেয়ারের হাতলের উপর বসে ভ্যালজার মাথায় হাত বুলোতে লাগলো। সেই আগে যেমন বাবার গলা জড়িয়ে ধরে আদর করত, আবদার জানাতো, তেমনই ভাবে গলা জড়িয়ে ধরে ভ্যালজার কপালে চুমু দিল কোজেত। ভ্যালজা হতবুদ্ধি হয়ে পড়লেন। কোজেত ম্যারিউসকে দেখা অবধি সব ঘটনা যেন তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। কোজেতকে তিনি কোনো বাধাও দিলেন না। কয়েক মুহূর্ত শুধু চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কোজেতের সাথে দেখা হওয়ার বড় প্রয়োজন ছিল।
অল্প কিছুক্ষণের জন্য হলেও তার সাথে দেখা করার কথা আমার বারবার বারবার মনে হচ্ছিল মসিয়ে পমেয়ার্সি। আমি তাকে কোজেত বলেই ডাকলাম মসিয়ে। কিছু মনে করো না এর জন্য। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে সম্বরণ করে রেখেছিল ম্যারিউস, কিন্তু আর পারল না। কান্না ভেজা কণ্ঠে এসে বলল, কোজেত, কোজেত, তুমি কি শুনছো? বাবা কি বলছেন তুমি শুনছো? তিনি আমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছেন, অথচ তোমরা কেউই জানো না। তিনি আমাদের জীবন রক্ষা করেছেন, তোমাকে আমার হাতে তুলে দিয়ে, তারপর নিজেকে বিলিয়ে দিয়ে তিনি একান্তে দূরে সরে গেছেন। আমার মতো এই অকৃতজ্ঞকে তিনি উল্টো ধন্যবাদ জানালেন। ধিক্কারে না, মাটির সাথে আমার মিশে যেতে ইচ্ছা করছে কোজেত। উনি মানুষ নন, উনি ফেরেশতা। বাবা, আপনার পদতলে বসে যদি আমার সারা জীবনও কেটে যায়, মনে হবে তাও যেন কিছু নয়। আমার এই ঋণ কোনোদিনও পরিশোধ হওয়ার নয়। হৃদয়ের সব কথা যেন উজাড় করে দিতে চায় ম্যারিউস। ভ্যালজা চুপ করে শুনছিলেন, কিন্তু আবেগ যে তাকেও বিচলিত করেছে বোঝা গেল। ম্যারিউসকে বললেন, যা সত্য তাই তোমাকে আমি জানিয়েছিলাম। বসো, শান্ত হও মসিয়ে। না, আপনি আমাকে সবকিছু জানাননি। সত্য মানে পুরো ঘটনাটা আমি জানতে চাই। আপনি আপনার সব কথা কেন জানাননি বাবা? আপনি যে সেই মেয়র মাঁধলেন, এ কথা আপনি কেন বলেননি? আপনি জাভিয়ারকে বাঁচিয়েছিলেন, তাও কেন বলেননি? আপনি আমার জীবন রক্ষা করেছেন, সে কথা কেন বলেননি? কতদিন কতভাবে আমি জানতে চেয়েছি, আপনি সব সময় এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন। বলুন বাবা, আমি কি অন্যায় করেছিলাম? যতটুকু প্রয়োজন মনে করেছি তোমাকে জানিয়েছিলাম ম্যারিউস। আমি মনে করেছিলাম আমার কাজ শেষ হয়েছে, এবার আমার সরে যাওয়ার পালা। আমাদের ছেড়ে আপনাকে আর কোথাও থাকতে দিচ্ছি না বাবা। আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি, সত্যি বলছি, আপনাকে আমরা নিয়ে যেতেই এসেছি। আপনাকে ছেড়ে থাকতে পারবো না আমরা বাবা। আপনি কোজেতের বাবা, আমারও বাবা। কাল থেকে আর এই বাড়িতে আপনার থাকা হচ্ছে না। ভ্যালজা ম্লান হাসলেন। হ্যাঁ, ঠিকই বলেছ ম্যারিউস, কাল আর এই বাড়িতে থাকবো না। কিন্তু তোমাদের বাড়িতেও আমি যাব না ম্যারিউস। ম্যারিউস অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কি, আপনি অন্য কোথাও চলে যাচ্ছেন? হ্যাঁ ম্যারিউস, আমি অন্যখানে চলে যাচ্ছি, যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না। আমি সেখানে চলে যাচ্ছি। ম্যারিউস এবারও কিছু বুঝতে পারল না। ভ্যালজা ধীরে ধীরে বললেন, মৃত্যু আমার দ্বারে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর আমি পরপারে চলে যাব ম্যারিউস। কোজে তো ম্যারিউস আর্তনাদ করে উঠল। মৃত্যু? এসব কি বলছো বাবা? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মৃত্যু। সেই তো স্বাভাবিক, ও কিছু নয়। কোজে ডুব করে কেঁদে উঠলেন। না না বাবা, না, আমি তোমায় যেতে দেব না, মরতে দেব না। আমায় ছেড়ে তুমি কোথাও যাচ্ছ না বাবা। না, আমি তোমায় যেতে দেব না। কেঁদো না মামনি। ম্যারিউস, তুমিও শান্ত হও। আমাকে মরতে বারণ করছো? বাস্তবতাকে কি কেউ রোধ করতে পারে? মৃত্যুর শীতল স্পর্শ আমার দেহে আমি অনুভব করছিলাম। মনে হচ্ছিল পরপারের পথে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এমন সময় তোমরা এলে। মনে হলো বুঝি খানিক বিরতি পেয়েছি সামনের কিছুক্ষণ। এই সময় ডাক্তার এলেন। ভ্যালজা তাকে বললেন, শুভ দিন ও শুভ বিদায় ডাক্তার। আসুন, এই আমার ছেলে মেয়ে।
ওরা একটু এই আগেই এসেছে। ম্যারিউস ডাক্তারের দিকে এগিয়ে গেলেন। ভ্যালজা কোজেতের দিকে তাকালেন। সে দৃষ্টিতে যে তার কি মায়া প্রকাশের ভাষা নেই তা। মনে হচ্ছিল এই দৃষ্টি যেন শাশ্বত এক বাবার দৃষ্টি। অনন্তকাল যেন এই দৃষ্টি পরম আদরের কোজেতকে জড়িয়ে রাখতে চাইছে। কোজেতের উপর থেকে দৃষ্টি সরিয়ে এনে ভ্যালজা ম্যারিউসের দিকে তাকালেন। ঘরের মধ্যে নীরবতা। ভ্যালজার চোখে সেই পবিত্র শাশ্বত দৃষ্টি। ম্যারিউসের চোখে জল চিকচিক করছে। ডাক্তারের দিকে ফিরে তাকালেন ভ্যালজা, বললেন, মৃত্যু আশ্চর্য কিছুই নয় ডাক্তার। সহসা তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দেয়ালে তাকের দিকে তিনি এগিয়ে যেতে লাগলেন। ম্যারিউস ও ডাক্তার তাকে সাহায্য করতে গেল, কিন্তু দু হাতে তিনি তাদের সরিয়ে দিলেন। তার গায়ে যেন আগের মতো বল ফিরে এসেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি যেন মৃত্যুর মুখোমুখি হয়েছেন। নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠা প্রদীপের মতো যেন জ্বলে উঠেছেন। দৃঢ় পদক্ষেপে দেওয়ালের তাকের উপর থেকে ছোট্ট একটি তামার ক্রুশ তুলে নিয়ে তিনি আবার চেয়ারে বসলেন। বেশ সুস্থ লোকের মতোই তিনি বসলেন, কিন্তু অল্প কিছুক্ষণের জন্য। আবার তিনি নিস্তেজ হয়ে পড়লেন। মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন অতলে। কবরের শীতল পরশ তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরছে যেন। কয়েক মিনিট পর যেন এই দুর্যোগ কেটে গেল। ভ্যালজা আবার যেন সে আগের মতোই সুস্থ হয়ে উঠেছেন। কোজেতের একটি হাত তুলে নিয়ে আলতোভাবে আদর করলেন। ম্যারিউস চিৎকার করে বলে উঠল, ডাক্তার, ডাক্তার, বাবা কি বাঁচবেন ডাক্তার? আপনি একটু চেষ্টা করুন না, চেষ্টা করুন না। মনে হচ্ছে বাবা ভালো হয়ে উঠছেন। প্লিজ একটু চেষ্টা করুন। বাস্তবতাকে কি রোধ করা যায় ম্যারিউস? যায় না। ধীরে ধীরে আবার তিনি নিস্তেজ হয়ে পড়তে লাগলেন। ঝি জিজ্ঞেস করল, একজন বিশপকে ডেকে আনতে হতো। ভ্যালজা তাকে বারণ করে বললেন, বিশপ তো আমার কাছেই রয়েছেন। ওই যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তোমরা তাকে দেখতে পাচ্ছ না? পায়ে পায়ে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অন্ধকার দিগন্তের দিকে হাত বাড়িয়ে তিনি যেন কাকে খুঁজছেন। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। চোখে তার অজানা পৃথিবীর আলো ছড়িয়ে পড়েছে। কোজেত ও ম্যারিউসকে তিনি কোলের কাছে টেনে নিয়ে বললেন, আমি মরে গেলে তুমি কাঁদবে কোজেত? আমার জন্য কোনো দুঃখ করো না ম্যারিউস। একটা কথা বিশ্বাস করো, তোমাদের যে যৌতুক আমি দিয়েছি তা সৎভাবেই উপার্জিত। আর একটা কথা, আমার কবর নিরাভরণ রেখো। শুধু একটি পাথর দিয়ে জায়গাটি চিহ্নিত করে রেখো, আর কিছু নয়। পাথরের বুকে আমার নাম লিখে রেখো না। তোমাদের মনেই আমি চিরদিন বেঁচে থাকতে চাই বাবা। আর কোজেত, তোমার মার নাম ছিল ফাতিন। যখন তার নাম মনে করবে, তার জন্য ঈশ্বরের কাছে দোয়া করো। সে বড় দুঃখী ছিল। কোজেত কাঁদছিল। ম্যারিউসের চোখের কোণে জল। ভ্যালজা বললেন, কেঁদো না মামুনি, কেঁদো না ম্যারিউস। আমি তো তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি না। তোমাদের আমি সব সময় দেখতে পাব। রাতে যখন তোমরা আকাশের দিকে তাকাবে, আমার হাসি দেখতে পাবে। কোজেত ও ম্যারিউস কান্নায় ভেঙে পড়ল। ভ্যালজার কোলে মাথা রেখে তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ধীরে ধীরে ভ্যালজার মাথা পেছনের দিকে ঢলে পড়ল। মোমবাতির আলো তার শান্ত সমাহিত মুখে ছড়িয়ে পড়েছে। তিনি তাহলে মারা গেছেন। হ্যাঁ, সত্যি মারা গেছেন। আলো পাখি যেন অচেনা পৃথিবীর পানে পাখা মেলেছে চিরদিনের জন্য। শেষ হলো লে মিজারেবল গল্পটি। কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।
আর আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।